একজন বলতেছে যে আমাদের বিগ পুশ দরকার, আরেক গ্রুপ অফ ইকোনমিস্ট বলতেছে আমাদের ফ্রি মার্কেট দরকার। ইন বিটুইন আমাদের যে অথররা বলছে যে অ্যাকচুয়ালি এত বড় বড় কোশ্চেনের অ্যান্সার না করে লেটস ফোকাস অন সিঙ্গেল কোশ্চেনস। করাপশন বন্ধ করা মানে হচ্ছে যে তোমার কতটুকু বন্ধ করা সেটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইজ ইট 100%, 80%, 90% or 10%? বিরাট পরিবর্তন করবো, অনেক টাকা খরচ করবো, সব মানুষ ঠিক করে ফেলবো, সব মানুষের জেলে ভরবো, সব মানুষের একদম ফাঁসিতে ঝুলাবো, অথবা তোমার দেশের সব রাস্তা ঠিক করে ফেলবো, সব স্কুল নির্মাণ করবো। এই যে গ্র্যান্ড ডিজাইন, এগুলো খুব সুন্দর, বলতেও সুন্দর। সে যখন বলতেছিল যে বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস, বাংলাদেশের উন্নতি কখনো হবে না। সিমিলারলি কম্বোডিয়া ইজ অলসো এ বাস্কেট, আইভরি কোস্ট, তা সে কে বলছে এটা হচ্ছে মানে পোস্টার চাইল্ড, তারা উন্নতি করে ভাষায় ফেলবে আর কি। যখনই আমরা একটা বড় লোকের কথা চিন্তা করি বা রিচ পার্সন, এবং যখনই আমরা একটা গরিবের কথা চিন্তা করি, আমরা প্রথম আইডিয়াটা ধরে নেই আমেরিকাতে এবং প্রত্যেকটা জায়গায় যে গরিব, সে গরিব হয়েছে কারণ সে পার্সোনালি রেসপন্সিবিলিটি নেয় নাই, সে গরিব কারণ সে এডুকেশন করে মানে পড়াশোনা করে নাই, সে গরিব কারণ হচ্ছে সে লাইফে ব্যাড ডিসিশন নিয়েছে। লেফটেন্যান্ট ফ্রম হিয়ার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা হচ্ছে আমাদের hopefully the last episode of Poor লাস্ট Economics, এপিসোড। and with হ্যাঁ, the books that we were reading, Poor Economics by Abhijit Banerjee and Esther Duflo. So uh, just to, since we are in the last part of this book, I আমি একটু want to বইটা দেখাই keep দিই যাতে yes, লোকজন that's আবার the দেখতে book. পারে। So that's the Poor Economics, that's the book. So in that book, from if I give from the very beginning how we started, so the book started with this idea that identifiable victim, when we can মানে আমরা যখন একজন ইন্ডিভিজুয়াল পার্সন বা একটা ইন্ডিভিজুয়াল কারণে কথা বলি, তখন হচ্ছে আমরা ফোকাস করতে পারি, কিন্তু যখন আমরা বড় বড় কোয়েশ্চেন, বিগ কোয়েশ্চেন নিয়ে কথা বলার চেষ্টা করি, ইফেক্টিভলি ডাজ এন্ড নাথিং হ্যাপেন্স। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ যখন আসতেছে যে ওকে, আমরা লিটারেচার রিভিউ করছি যে কত টাইপের এরিয়া হয়, একজন বলতেছে যে আমাদের বিগ পুশ দরকার, আরেক গ্রুপ অফ ইকোনমিস্ট বলতেছে আমাদের ফ্রি মার্কেট দরকার। ইন বিটুইন আমাদের যে অথররা বলছে যে অ্যাকচুয়ালি এত বড় বড় কোশ্চেনের অ্যান্সার না করে লেটস ফোকাস অন সিঙ্গেল কোশ্চেন্স, একটা 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 করে কোশ্চেন চিন্তা করি, কিভাবে গরিবরা চিন্তা করে, তাদের লাইফটাকে একটু বোঝার চেষ্টা করি, দেন তাদের জন্য ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেকটা এরকম কোশ্চেনের অ্যান্সার জানার জন্য আমাদেরকে করতে হবে RCT, randomized control trial, which is kind of like a medical trial for social policies. We also talked about 3I framework, যেখানে কেন একটা মানে একটা গুড পলিসি ফেল করে, সেটা হচ্ছে আইডিওলজি, ইগনোরেন্স অ্যান্ড ইনার্শিয়া। সো ওগুলোর পর থেকে তখন শুরু হয়েছে যে আমরা কথা বলছি হচ্ছে হাঙ্গার ট্র্যাপ নিয়ে, আমরা কথা বলছি হচ্ছে ওখানকার হিডেন হাঙ্গার, দেন আমরা কথা বলছি হচ্ছে হেলথ ট্র্যাপ নিয়ে, যে কীভাবে মানুষ নিজেদের মানে স্বাস্থ্যকে উন্নতি করতে পারে না, টাকা দিলেও তারা গিয়ে হচ্ছে একটু বেরি সিগারেট খায়, টিভি কিনে, দেন ফোকাসিং অন দেয়ার হেলথ অ্যান্ড ফোকাসিং অন দেয়ার ওয়েল নারিশমেন্ট। দেন উই টকড অ্যাবাউট দ্য এডুকেশন, যে দুই রকমের এডুকেশন সিস্টেম। সবাই চায়, একজন বলে যে খালি স্কুল তৈরি করে দাও, টিচার দিয়ে ওখানের মধ্যে স্টুডেন্ট দিয়ে দাও, তাহলেই মানুষ শিক্ষিত হয়ে যাবে। আরেকজন বলতেছে যে না, এডুকেশন হচ্ছে খুবই সিলেক্টিভ, মানুষ চিন্তা করে এডুকেশনে ইনভেস্টমেন্ট করে। সো আমরা জাস্ট খালি শুধুমাত্র দিয়ে দিলেই হবে না, আমাদেরকে ওই ডিমান্ড থাকতে হবে, তাইলেই আমাদের এডুকেশন হবে। কিন্তু আমাদের লেখকরা গিয়ে বিভিন্ন জায়গায় দেখছে যে এডুকেশন লিটারেলি ওয়ার্কস অ্যাজ এ লটারি সিস্টেম ফর দ্য পোর, এবং তাদের যদি মাল্টিপল চিলড্রেন থাকে, তারা চেষ্টা করে এক দুইজনকে পড়াশোনা করার জন্য, বাকি সবাই হচ্ছে কাজ করবে। সো দে আর রিয়েলি a sophisticated investor when it comes to education of their children. We talked about family planning, যে কিভাবে মানে অনেক বেশি পপুলেশন গ্রোথ থাকে, ফার্টিলিটি রেটের মধ্যে ওয়ামেনদের বেশি হয়, কিভাবে কেনিয়ার মধ্যে আপনার হচ্ছে ABCD করার মাধ্যমে তারা হচ্ছে অ্যাবস্টেইন, কন্ট্রোল আর ইউজ কন্ডমের মাধ্যমে তারা হচ্ছে ইয়াং ওয়ামেনদেরকে শিখাইছে, and that's how they control their fertility. That was really amazing. Then after that we went into from micro to macro. We talked about how poor saves, যে একটা একটা করে ঘরের ওয়াল করে করে ইট দিয়ে দিয়ে সেভ করে। তারপর আমরা ওইটাও চিন্তা করছি যে আমাদের যে পপুলার যে মাইক্রো ফাইন্যান্স এস্টাবলিশ, যারা হচ্ছে এন্টারপ্রেনার্স, মাইক্রো ফাইন্যান্স যারা চালায়, ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্র্যাক অ্যান্ড আদার্স যারা আছে মাইক্রো ফাইন্যান্সের প্রপোনেন্ট, তারা মনে করে যে গরিব মানে হচ্ছে এন্টারপ্রেনিয়র, তাদেরকে কোনো ক্রমে একটু টাকা দাও, তারা তাদের এন্টারপ্রেনিয়রশিপ স্পিরিট ইউজ করে পুরো দেশকে ভাসায় ফেলবে। কিন্তু এফেক্টিভলি গিয়ে দেখা গেছে গরিব অ্যাকচুয়ালি চায় না ভাই আমার ব্যবসা করতে, তারা অ্যাকচুয়ালি চায় একটা স্টেবল ইনকাম।
সো ওখানের মধ্যে আসছে যে তাদের কাছে এন্টারপ্রেনারশিপ ইজ অ্যাট দ্য লাস্ট রিসর্ট। এটা না যে এটা আমার প্রেফারেবল ওয়ে অ্যান্ড মানে আমাকে মানি দাও তাহলে হচ্ছে আমি উন্নতি করে ফেলবো। সো এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আসছি যে মাইক্রো ফাইন্যান্স কিভাবে কাজ করে, মাইক্রো ফাইন্যান্স কিভাবে কোন কোন জায়গায় ফেল করছে, মাইক্রো ফাইন্যান্স কোন কোন জায়গায় উন্নতি করছে। সো from all of this discussion, now we are at the point we talk about public policy and government. So that is a really critical important and I have been waiting for this time যে তৌহিদ ভাই বলবে যে কি বা কেন লোকজন গভর্নমেন্টের লোকজন এত বেশি করাপশন করে, যে কেন হচ্ছে তাদের এই অবস্থা হয়। যেমন আমরা যদি কোশ্চেন করি আপনাকে যে বইয়ের মধ্যে যেভাবে আসছে যে ক্যান উই স্টপ করাপশন উইদাউট টোটাল গভর্নমেন্ট ওভারহল, মানে আমরা গভর্নমেন্টকে পুরো চেঞ্জ না করে আমরা কি করাপশনকে বন্ধ করতে পারি কিনা, ওইটা দিয়ে শুরু করেন ভাই আপনি একটু দেন হচ্ছে আই উইল ট্রাই টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেনস অ্যাকর্ডিং টু দ্য বুক। করাপশন বন্ধ করা বন্ধ করা মানে হচ্ছে যে তোমার কতটুকু বন্ধ করা সেটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইজ ইট 100%, 80%, 90% or 10%? আমি জানি না পৃথিবীতে করাপশন লেস অর জিরো করাপশন কোনো দেশ আছে কিনা, কিন্তু সহনীয় পর্যায়ে অথবা সম্মানজনক পর্যায়ে অনেক দেশই আছে যেটাকে আসলে মানুষ ইগনোর করতে পারে। অ্যাটলিস্ট মাইক্রো লেভেলে খুব বেশি করাপশন যেখানে সার্ভিস ডেলিভারি জড়িত সেখানে হয়তো বা হয় না। বাট আমাদের মতো দেশ, যে দেশগুলোতে তোমার প্রপার ইনস্টিটিউশন আসে নাই, যেখানে প্রপার হিস্ট্রি অফ ডেমোক্রেসি নাই, যেখানে অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না, এখানে জিনিসগুলো আসলেই কমপ্লিকেটেড। এখানে কমপ্লিকেটেড এই অর্থে যে তুমি একটা ভালো পলিসি গ্রহণ করবা। ভালো পলিসি তো তুমি ভালো উদ্দেশ্যে গ্রহণ করলা। একটা দেশ বা দেশের যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে, তারা যখন একটা পলিসি গ্রহণ করে, তারা কিন্তু ভালো একটা উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের ভালোর জন্য এই পলিসি গ্রহণ করে। কিন্তু এইটাও সবসময় কাজে আসে না। কারণ ওই দেশের যে এক্সিকিউশন যারা করবে ওই পলিসিটা, সেটা যেই হোক, এটা ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক অথবা এক্সিকিউটিভ ফাংশনের অন্য কোনো অফিসই হোক আরকি, তারা এটা শেষ পর্যন্ত করতে পারে না। এখন গ্যাপটা কোথায় হয়ে গেল যে পলিসি ইনটেনশন অ্যান্ড পলিসি ইমপ্লিমেন্টেশন ২ টা ২ জায়গায় গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এখন এইখানে আবার আসতেছে এটা কেন হচ্ছে? এইখানে আবার ওই যে সাইকেলের মধ্যে আবার ঢুকবো যে এখানে করাপশন ইজ এ বিগ প্রবলেম। আবার মনে করো যে উইক ব্যুরোক্রেসি দ্যাটস আ বিগ প্রবলেম। উইক ব্যুরোক্রেসি একটা পার্ট হচ্ছে পুর মনিটরিং সিস্টেম। অর্থাৎ যারা মনিটর করার কথা বা যেভাবে মনিটরিং সিস্টেমটা প্রপার থাকলে ওখানে তোমার ব্যুরোক্রেসিটা একটু স্ট্রঙ্গার হতো অথবা করাপশনটা কম হতো, সেটা সেটা আর সেখানে হয় না। এখন ডুফ্লো এবং অভিজিৎ ব্যানার্জি উনি এই ধরনের গ্র্যান্ড কোয়েশ্চেনগুলোকেই মানে অ্যাভয়েড করতে বলেছেন। আমরা যদি একটা গরিব বা একটা যেখানে সমস্যাযুক্ত একটা দেশে যদি সমস্যার সমাধান করতে চাই, সেইখানে তোমার ইনক্রিমেন্টাল অর্থাৎ আস্তে, 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 আস্তে একটা পলিসি শুরু করতে হবে। আমরা ১০০ তে টার্গেট শুরু করে যদি ১০ ও পাই, ওই ১০ নিয়ে একটু হয়েও স্যাটিসফাইড হয়ে আমাদেরকে আস্তে, আস্তে ২০, ৩০, ৪০, ৫০% এর দিকে টার্গেট করে, করে আগাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এই যে কাজটা আমি করব, এইটা হবে তোমার বাস্তব প্রমাণ ভিত্তিক। আমি একটা মনে করলাম যে আজকে আমি ১,০০,০০,০০০ খরচ করলেই দেশের সব মানুষ শিক্ষিত হবে। এটা মনে হয় হ্যাঁ, এটা তো পসিবল। টাকা খরচ করলে স্কুল করলাম, টিচার নিয়োগ দিলাম, পরবর্তীতে তোমার সব মানুষ শিক্ষিত হয়ে গেল। ১,০০,০০,০০,০০০ টাকা দিয়ে আমি ৩ বছরে খরচ করলাম। কিন্তু আসলে এটা তো মানে তোমার উদ্দেশ্যটাও ভালো। তুমি টাকাও খরচ করছো, তোমার মানুষজনও কাজ করছে, কিন্তু পরে গিয়ে দেখবা যে এইটা আসলে সাস্টেইন করছে না। কারণ ওই যে তুমি ইনক্রিমেন্টালি না গিয়ে তুমি একটা গ্র্যান্ড একটা ন্যারেটিভ সেট করলা যে আমি সব দুর্নীতি দূর করে ফেলবো। সব দুর্নীতি দূর করা একটা মানে তোমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট হতে পারে। কিন্তু তুমি যদি ব্যুরোক্রেটিক লেভেলে বা এক্সিকিউটিভ লেভেলে যাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে আমাকে স্লোলি, স্লোলি মানে ধরে, ধরে একটা, একটা করে ধরে, ধরে বা এই অংশ ধরে, ধরে আমরা চিন্তা করব। ধরো বাংলাদেশের করাপশন আমি যদি বলি যে আমি আমাদের অফিসগুলো থেকে 10-20% এই ধরনের করাপশন রিডিউস করব আগামী ২-৩ বছরে। দ্যাটস গোনা বি আ ভেরি গুড ফিজিবল একটা টার্গেট। এখন আমি যদি বলি যে সব করে ফেলবো, তাহলে এটা আসলে হয় না। এটা পৃথিবীর কোনো দেশে এর আগেও হয় নাই। বিশেষ করে যেখানে দরিদ্রতা আছে, যেখানে গরিব মানুষ আছে, যেখানে অভাব আছে, এই জায়গাগুলোতে এই জিনিসগুলো গ্র্যান্ড কোয়েশ্চেন দিয়ে মানে ফাইট করা খুব কঠিন। এখন তার মানে কি? এখানে ২ টা মানে ইস্যুস দাঁড়ায় যায় আরকি। একটা দাঁড়ায় যায় যে একটা গ্রুপ অফ পিপল আছে, তারা সব কিছুর জন্য দোষ দিবে। বিশেষ করে যারা ওই যে তোমার
হোয়াই নেশনস ফেল পড়েছে বা হোয়াই নেশনস ফেলকে বিলিভ করে বাইবেল মনে করে, যারা মনে করেন ড্যারেন এসমোগ্লো এবং রবিনসন তারা এই যুগের মহানায়ক, তাদেরকে জিজ্ঞেস করলে বলবে যে না কিচ্ছু হবে না, এটা তো ইনস্টিটিউশন ভালো না, ইনস্টিটিউশন খারাপ। কিন্তু অভিজিৎ এবং এস্টার টাফলো ওনারা এই এই ইনস্টিটিউশনাল গ্র্যান্ড ন্যারেটিভকেও ওনারা ডিবাং করার চেষ্টা করেছেন যে না, হোয়াই নেশনস ফেলে মতো আমরা হয়তো একটা হিস্ট্রি কিনতে পারবো না, বাট হোয়াই নট চেঞ্জিং ইনক্রিমেন্টালি ফ্রম ভেরি স্লো স্মল মাইক্রো এরিয়া, যে এই একটা এরিয়া একটা টার্গেট একটা পয়েন্ট ধরে ধরে আমরা স্লোলি যদি শুরু না করি তাহলে হবে না। এবং পৃথিবীতে অনেক দেশে দেখা গেছে যে খারাপ জায়গাতে বসে, যেখানে ইনস্টিটিউশন সবচেয়ে খারাপ, সেখানেও ভালো ভালো পলিসি এসেছে এবং ওই দেশগুলো জাস্ট 2-4টা এরকম ভালো পলিসির কারণে হয়তো 20-30-40 বছর পর ভালো একটা তোমার বুস্ট আপ পেয়েছে। এর যে বড় উদাহরণ হচ্ছে যে সুহার্তোর সময় উনি তো মিস্টার 10% হিসেবে পরিচিত ছিল, ম্যাডাম 10% ছিলেন ওনার ওয়াইফ। পাশাপাশি উনি মানে তার ক্রনিক ক্যাপিটালিজম ছিল, তার অনেক অলিগার্ক ছিল ফ্রেন্ডস, কিন্তু এর পরেও উনি কিন্তু ওই যে শিক্ষা নিয়ে উনি মনে করেছেন যে আমি এই দেশের মানুষকে শিক্ষা দিব, আমার যে তেলের টাকা আমি পাচ্ছি এই টাকাগুলো দিয়ে আমি প্রচুর পরিমাণে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিস করব এবং সেখানে আমি আমার দেশের বাচ্চাদের, আমি দেশের নাগরিকদের ভালো শিক্ষা দিব। এবং পরবর্তীতে এটা কিন্তু খুব কাজে এসেছে আর কি, এটা একটা গ্রাউন্ড ব্রেকিং একটা পলিসি এবং ইমপ্লিমেন্টেশন হচ্ছে জেনারেল সোহার্তো থেকে, ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট। আবার তুমি দেখো পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গা, ধরো তুমি যেখানে আছো, সবচেয়ে মানে বেস্ট ডেমোক্রেসি, ভ্যালু, হিউম্যান রাইট অ্যাজ ইউ সে তোমরা প্র্যাকটিস করো, এখান থেকেও তোমার ওয়ার্স পলিসি আসতে পারে যেটা সারা দুনিয়ার মানুষের মাথা ব্যথা দাঁড়ায় যায় আর কি। নট এনিমোর। সো আপনি এত যে ভালো প্রশংসা করতেছেন আমি যেখানে আছি, আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে হাউ দোজ ভ্যালুস আর ইরোডিং, ডিকে হয়ে যাচ্ছে আর কি, হুম, ডে বাই ডে। না এক্স্যাক্টলি। এখন আমার বক্তব্য এটাই, খারাপ জায়গাতে যেমন ভালো পলিসি হতে পারে, আবার সবচেয়ে ভালো উর্বর জায়গা থেকে সবচেয়ে পৃথিবীর জন্য নির্মম, করুণ এবং ভয়ঙ্কর প্রলয়ঙ্করী পলিসিগুলো আসে। এরা সাফার করে পৃথিবীর লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ, এবং এটা আমরা বুঝতে পারি না। বিশেষ করে আমরা যারা গরিব, আমরা তো দেখি আমাদের চোখের সামনে যেটা ঘটে যায় সেটাই, কিন্তু এর 10 বছর 20 বছর আগে কী কারণে আজকের এই পরিস্থিতি দাঁড়ালো এটা তো আমাদের আসলে বোঝার সুযোগ হয় না, অথবা অন্য দেশের কী পলিসির কারণে আমার এই দেশের এই এত বড় সমস্যা হলো এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝা আসলে কিন্তু সব মানুষের পক্ষে সম্ভব না। ইভেন যারা এটা নিয়ে স্টাডি করে তারাও সবগুলো অ্যাঙ্গেল থেকে এটা দেখার সুযোগ পায় না, এটা কেউ পায় না। একদমই যারা এই জিনিসটা নিজেরা করে তারা জানে যে আমরা এটা করছি। এবং এইটার আবার অনেক ক্যাসকেডিং ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো যারা ওই প্ল্যানিংটা করে, ব্যাড পলিসি প্ল্যানিং, তারাও জানে না যে এত খারাপ হবে। ওরা খারাপ করতে চেয়েছে কিন্তু এত যে খারাপ হবে সেটাও আবার মানে ওরা আশা করে না আর কি, যে এতটুকু খারাপ হলে হতো 50%, কিন্তু হয়ে গেল যে 90% খারাপ হয়ে গেছে, ওইটা আবার তাদের জন্য অনেক সময় ব্যাকফায়ার করে। এরকম অনেক পলিসি কিন্তু আমরা দেখি আর কি। তো এই ইনস্টিটিউশনাল ভিউয়ার্সদের আরেকটা গ্রুপ অফ পিপল আছে, তারা মনে করে যে গরিব দেশের মানুষ হচ্ছে করাপ্ট, তারা একটা করাপশন ট্র্যাপের মধ্যে রয়েছে। এই করাপশন ট্র্যাপের কারণে তারা করাপশন ট্র্যাপ থাকে, এই জন্য ওইখানে যত টাকা পয়সা দাও, ওইখানে যত উন্নয়ন করার চেষ্টা করো, সব টাকা ওই ট্র্যাপের মধ্যে ঢুকে যাবে এবং তারা আর উন্নত হতে পারবে না। আবার যেহেতু যেহেতু তারা মানে কাজ হবে না, ওইখানে কোনো ফাংশনাল হবে না, ওইখানে উন্নয়নও হবে না, আবার উন্নয়ন যেহেতু হবে না, করাপশন থেকে কেউ বের হতে পারে না। এটা একটা ভিশাস সাইকেল। এইটা মানে আসলেই কোনো দিন সম্ভব না। ওই ইনস্টিটিউশনাল থিওরির মতো যে করাপশন ট্র্যাপ থিওরি, যে ইনস্টিটিউশন ছাড়া যেমন তোমার কোনো উন্নয়ন সম্ভব নয়, সেরকম করাপশন লেস করা ছাড়া পৃথিবীতে কোনো ভালো পলিসি নেই। এইটাও একটা তোমার আইডিওলজি, এটা একটা থিওরি যেটা মিস্টার অভিজিৎ ব্যানার্জি এবং মিস্টার অ্যাস্টার ডিউফ্লো ওনারা এটা ডিনাই করেছেন যে না, পৃথিবীতে অনেক করাপশন আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে, সামনেও হয়তো বা থাকবে, কিন্তু এর মধ্য থেকেও অনেক ভালো পলিসি করা সম্ভব। এবং ধরো তুমি আমাদের দেশে, আমরা এই মুহূর্তে ধরো প্রায় 2700-2800 ইউএসডি জিডিপি যে আমরা শো করি, বা আমাদের একটা হিসাবে রয়েছে, বা আমাদের একটা বিলো ক্রিটিক্যাল পভার্টি লাইন বা আল্ট্রা পুরের সংখ্যা যে বিলো 10% চলে আসছে। এই যে এত এত ভালো স্ট্যাটিস্টিক্স রয়েছে, বিভিন্ন হিউম্যান রিসোর্স ইন্ডিকেটার্স বা হিউম্যান ইন্ডিকেটর, মানবাধিকার, এটা সেটা, কিছু কিছু জায়গায় আমাদের প্রতিবেশীদের তুলনায় আমরা বেশ ভালো করেছি, এবং আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা অন্য অন্য যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো বেশ ভালো করেছি। কিন্তু বাংলাদেশ তো সবসময় ভেরি মাচ করাপশন প্রোন ছিল। ঠিক এর মধ্য থেকেও কিন্তু তোমার বাংলাদেশ মতো একটা দেশ একটা লেভেল পর্যন্ত কিন্তু এসছে। হ্যাঁ, করাপশন হয়তো বা না থাকলে এটা হয়তো বা আরও, তুমি যেটা মাঝে মধ্যে বলো যে এটা তো আরও অনেক ভালো হতে পারতো, ডেফিনেটলি এটা মালয়েশিয়া বা অন্য একটা থাইল্যান্ডের মতো একটা দেশ এতদিনে হয়ে যেতে পারতো, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট যেটা হয়েছে সেটাও আবার
এটা খারাপ হতে পারতো আর কি। ঠিক আছে? মানে ২ টা সাইডই রয়েছে। আমরা এখন এই সাইডে থাকবো। এখন বক্তব্যটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল চেঞ্জ কিভাবে তোমার বেসিক্যালি কাজ করে? ইনক্রিমেন্টাল চেঞ্জগুলা কাজ করে আমরা যেটা মনে করি যে গ্র্যান্ড ডিজাইনগুলা কীরকম? গ্র্যান্ড ডিজাইনগুলা হচ্ছে যে বিরাট পরিবর্তন করবো, অনেক টাকা খরচ করবো, সব মানুষ ঠিক করে ফেলবো, সব মানুষকে জেলে ভরবো, সব মানুষের একদম ফাঁসিতে ঝুলাবো, অথবা তোমার দেশের সব রাস্তা ঠিক করে ফেলবো, সব স্কুল নির্মাণ করবো। এই যে গ্র্যান্ড ডিজাইন, এগুলো খুব সুন্দর, বলতেও সুন্দর বা কাজেও লাগে। বাট মোস্ট অফ দ্য টাইম দিস থিং ফেইল। এবং এটা আসলে যারা চিন্তা করে তারা পরে যখন এটা সফল না হয় তারাও নিজেদের প্রায়োরিটি শিফটটা চেঞ্জ করে ফেলে আর কি। তো এইটার মেইন একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে মিস্টার ডাফলো ওনারা বলেছেন যে না, এই যে গ্র্যান্ড ডিজাইনের পরিবর্তে বটম আপ অ্যাপ্রোচগুলো কেমন হয় আর কি। বটম আপ অ্যাপ্রোচের অনেক লেভেল আছে, একটা যে ইমপ্লিমেন্টেশন লেভেল তা না। তখন করাপশনের বটম আপ লেভেল কি, যে তোমার ইভেন আমাদের দেশের মতো জায়গায় বা ছোট ছোট গভর্নেন্সের ইউনিটগুলোতে যে ধরনের করাপশনগুলো হয়, ওইখানে যদি তোমার নিউজ করা হয়, তোমার ওই যে মার্ক ট্র্যাকারদের মতো আমরা যে এর আগে আলোচনা করেছি, যে যারা ভালো সাংবাদিকতা করতে পারেন অথবা যারা অনেস্ট পিপল, হুইসেল ব্লোয়ার যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো সাংবাদিকতা করে এই জায়গাগুলোকে মানে তোমার হিট করলে দেখবা যে ওরা খুব সতর্ক হয়ে যাবে আর কি। আর ডেফিনেটলি কিছু ভিজিবল করাপশন রয়েছে, এখানে আমরা টেকনোলজি জাস্ট বসায় দিলেই কিন্তু ভালো একটা সমাধান দেবে। যেমন ধরো তোমার মনে করো যে একটা জায়গায় অ্যাবসেন্টিজমের প্রবলেম রয়েছে, ওইখানে তো তুমি যদি বায়োমেট্রিক একটা সিস্টেম দাঁড় করে দাও এবং এটা যদি তুমি মিন করো যে তুমি একটু পলিটিক্যাল কমিটমেন্ট থাকে যে না আমি এটা মানে রান করাবো, তাহলে কিন্তু টিকে যাবে। Let's start with the question that I asked, যে আমরা কি মানে করাপশনকে বন্ধ করতে পারি কিনা, যে পুরা গভর্নমেন্টকে চেঞ্জ না করে, গভর্নমেন্টকে ডেমোলিশ না করে আমরা কোনো করাপশনকে চেঞ্জ করতে পারি কিনা। তো মানে অ্যাজ ইউ অলরেডি মেনশন, যে এগুলো হচ্ছে বড় বড় কোয়েশ্চেন, যে আমরা পুরো গভর্নমেন্টকে চেঞ্জ করে ফেলবো, আমরা করাপশনকে জিরোতে নিয়ে আসবো। কিন্তু আমরা দেখছি, বাংলাদেশেও দেখছি, ইট ডাজন্ট হ্যাপেন। আপনি বড় গভর্নমেন্টকে ফালাই দিয়ে ছোট গভর্নমেন্ট আসার পরে তারা করাপশন করাই শুরু করে, হ্যাঁ, এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি দ্য করাপ্টেড গাই। সো লেটস টেক এ লিটল এক্সাম্পল হাউ দ্য অথার্স হ্যাভ ট্রাইড টু এক্সপ্রেস দিস সিনস। যেমন হচ্ছে, যদি প্র্যাকটিক্যালি ধরে নেওয়া হয়, 1996 সালে রিসার্চাররা একটা উগান্ডান ভিলেজে গিয়ে তারা রিসার্চ শুরু করে যে অ্যাকচুয়ালি যে উগান্ডান গভর্নমেন্ট লোকাল স্কুলে যে গ্র্যান্ট পাঠায় সেটার কতটুকু ওখানে ইউজ হয়। সো ওই জায়গার মধ্যে তারা রিসার্চ করে পাওয়া গেছে যে পরিমাণ টাকা তাদেরকে দেওয়া হয় তার মাত্র 13% অ্যাকচুয়ালি স্কুলরা পায়। মানে উগান্ডান গভর্নমেন্ট যদি 100 টাকা পাঠায়, ওখানকার গরিবরা পায় হচ্ছে, মানে ওখানকার যে স্কুল মাত্র 13% টাকা পায়। বাকি পুরা টাকাটা চলে যায় কই? ওই যে বিভিন্ন লেয়ারে, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, ইউএনও লেভেল, তারপরে বিভিন্ন লেভেল আছে না ভাই আপনাদের? ওই ওখানটাতে আমাদের লেভেল আছে অনেক। ঠিক হ্যাঁ, আছে। সো ওই লেভেল অনুযায়ী হচ্ছে বিভিন্ন জায়গায় টাকাগুলো চলে যায়। অ্যাজ এ রেজাল্ট কি হয়, যে স্কুলের মধ্যে যে উন্নতি হওয়ার কথা ছিল, একটা ক্লাসরুম বানানোর কথা ছিল, একটা ওয়াল উঠানোর কথা ছিল, বাউন্ডারি দেওয়ার কথা ছিল, ক্লাসের মধ্যে একটু ডেভেলপমেন্ট করার কথা ছিল, এগুলো আর কখনোই হয় না, এগুলো ভেঙে ভেঙে পড়ে। সো উগান্ডান স্কুল ইজ অলওয়েজ ইন এ ব্রেকিং অ্যান্ড ব্যাড সিচুয়েশন। সো তখন সব পলিসি মেকাররা যেটা চিন্তা করছে এই সিনারিওতে, যে আহারে উগান্ডা বাজে কান্ট্রি, ওখানের মধ্যে গেলে এই অবস্থা হবে, কারণ ওখানকার গভর্নমেন্ট খারাপ। আপনি যে বললেন যে ইনস্টিটিউশনালিস্ট ভিউ, যেটা যে তারা ধরে নেয় যেহেতু উগান্ডাতে নাই আপনার হচ্ছে ওইরকম পলিটিক্যাল স্ট্রাকচার, যেমন হচ্ছে তাদের ওখানে অটোক্রেসি ছিল, পারফেক্ট ডেমোক্রেসি নাই, আপনি এই টাইপের যত পলিসি নেন, এই পলিসি কাজ করবে না, ইট উইল বি ওয়েস্ট অফ টাইম। কারণ হচ্ছে এই যে এলিটস যারা আছে ওই কারেন্ট ইকোনমিতে, দে উইল ফাইন্ড এ ওয়ে টু স্টিল রিসোর্সেস, এবং হচ্ছে এরকমভাবে বিভিন্ন লেয়ারে লেয়ারে টাকা নিয়ে মেইন যে যারা উপকার ভোগী হওয়ার কথা ছিল তারা আর ওই উপকারটা পাবে না। তো মানে লেখকরা, যে রিসার্চাররা, তারা এই পলিসির থেকে একটু বাইরে গেছে। ওকে, লেটস অ্যাড্রেস দিস প্রবলেম, যে উগান্ডার মধ্যে কেন টাকাগুলো যাচ্ছে না। সো তারা এই একটা প্রবলেমকে সলভ করার জন্য, লেটস নট থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার উগান্ডান গভর্নমেন্ট, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস প্রবলেম, যে আমি গভর্নমেন্ট থেকে যখন আমি টাকাটা দিচ্ছি এটা কেন স্কুল পর্যন্ত যাচ্ছে না। এবং এইটাকে সলভ করার জন্য তারা কি করলো, তারা একটা সুন্দর একটা সিম্পল ইনফরমেশন ক্যাম্পেইন করলো। ইনফরমেশন ক্যাম্পেইনটা কি? প্রতিবার যখন গভর্নমেন্ট ওই স্কুলের দিকে টাকা পাঠায়, তারা কি করলো, একটা ন্যাশনাল নিউজ পেপারে জাস্ট বলে দিল আর কি, যে এই বছরে এই গভর্নমেন্ট থেকে এই স্কুলের জন্য 100 টাকা বরাদ্দ করা হয়েছে বা 100 টাকা পাঠানো হয়েছে।
এই শুধুমাত্র যে এই যে একটা ইনফরমেশন দেওয়া দিছে, এই ইনফরমেশন দেওয়ার পরেও যে 1996 সালে তারা পাইছে মাত্র 13% লোক, 13% টাকা স্কুলে যায়। 2001 সালে ওই 13%, ওই 13% 80%-এ কনভার্ট হয়। তার মানে এখন হচ্ছে স্কুলগুলা গভর্নমেন্ট যে টাকা দেয় তার 80% পায়। সো আপনি এই জিনিস চিন্তা করে দেখেন যে এটার কারণ কি? কারণ হচ্ছে যখন হেডমাস্টাররা দেখে যে পেপারের মধ্যে ধরেন প্রথম আলো বা ডেইলি স্টারে আসছে যে এই স্কুল এত টাকা পাওয়ার কথা, অ্যাকচুয়ালি যখন তারা এই টাকাটা পায় না, তখন হেডমাস্টাররা গিয়ে মানে একটু কনফ্রন্ট করতে পারে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে পারে, একটা আন্দোলন করতে পারে যে কেন আপনি আমাদেরকে টাকাটা দিচ্ছেন না। সো এই যে একটা লিটল থিংস, মানে আমাদের ইনটিউশনের এগেনস্টে কেন চলে গেল, কেন ইনস্টিটিউশনালরা অলওয়েজ চিন্তা করে যে ইট হ্যাজ টু বি বিগ। মানে আমরা যখনই মনে করি এরকম বড় ম্যাসিভ এবং আনব্রেকেবল পভার্টি ট্র্যাপ, যেটা হচ্ছে একটা রেভলিউশন লাগবে ফিক্স করার জন্য, ওইগুলো অ্যাকচুয়ালি এত কিছু লাগে না। আমরা যদি এই স্টোরির কথাই চিন্তা করি, জাস্ট আপনি যদি একটু ট্রান্সপারেন্সি দিয়ে দেন, একটু এরকম টেকনিক্যাল ফিক্স আর হেয়ার অ্যান্ড দেয়ার, তাহলে কি হবে, আপনার এরকম ছোট ছোট যে প্রবলেমগুলো আপনি একটা একটা করে সলভ করতে পারবেন। যখনই এরকম একটা একটা করে আপনি সলভ করবেন, দ্যাটস ওয়েন ইট বিকামস এ গুড পলিসি ইনিশিয়েটিভ, অ্যান্ড দ্যাটস ওয়েন ইট বিকামস দ্য বেস্ট ওয়ে টু গো, যে একটা একটা করে প্রবলেম সলভ করে। সেকেন্ড টাইপের যে আরেকটা আমি এখানের মধ্যে বেশি দেখি আর কি, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ব্যাপারটা, যে ডেমোক্রেসি। আপনি ডেমোক্রেসি আনবেন, অটোমেটিক্যালি আপনি যদি পুরকে ভয়েস দেন, তাহলেই আপনার যত করাপশন আছে বা এগুলো সব চলে যাবে আস্তে আস্তে। সো ফর এক্সাম্পল আপনি দেখেন যে ব্রাজিলের মধ্যে আগে থেকে ডেমোক্রেসি ছিল, তো তারা ধরে নিছে যে আমরা যদি ব্রাজিলের ভোটিং সিস্টেমটাকে বা ব্রাজিলের মধ্যে যদি আমরা ভোট রাখি, ব্রাজিলের মধ্যে অটোমেটিক্যালি যেহেতু ডেমোক্রেসি আছে, আমরা লোকজন তারা ভোট দিবে, ভোট দিয়ে হচ্ছে তারা ডিসাইড করতে পারবে তাদের লাইফ কীভাবে যাবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ব্রাজিল সব কিছুই ঠিক আছে, কিন্তু ব্রাজিলের ডেমোক্রেসিও ঠিক আছে, কিন্তু ব্রাজিল কি করছে, এমন একটা ভোটিং সিস্টেম শুরু করছে, একটা কমপ্লেক্স পেপার ব্যালট, যেখানের মধ্যে আপনাকে মানে ফর্ম ফিল আপ করে করে তারপর হচ্ছে আপনাকে ভোট দিতে হবে। তো যখনই আপনি মানে ভোটিং প্রসেসটাকে মানে কমপ্লেক্স রাখলেন, তাহলে কি হলো, এবং ব্রাজিলের মধ্যে 1/4 অফ দ্য পপুলেশন তারা লিটারেট ছিল না ফুললি, তাহলে এই ফলশ্রুতিতে যে কমপ্লেক্স ভোটিং প্রসেস এবং তারা হচ্ছে শিক্ষিত না ওরকম, 25% অফ দ্য ভোট অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যেত এবং সিম্পলি থ্রোন অ্যাওয়ে। তো এটা দিয়ে বোঝা যায় যে ইভেন ইন এ গুড ডেমোক্রেটিক সোসাইটি, আপনার যদি প্রসেসটা ঠিক না থাকে, আপনি লোকজনের কথা শুনবেন না, আপনার কথা মানে লোকজন আপনার কথা শুনবে না, এবং হচ্ছে আপনার যেই ব্যাপারটা কাজ করবে যে ভালো পলিসি থাকার কারণেও আপনি ওখানে পারবেন না। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে সলভ করার জন্য ব্রাজিল কি করলো, এই কমপ্লেক্স ভোটিং প্রসেসটা বাদ দিয়ে তারা ডিজিটাল প্রসেসের সিস্টেমে চলে আসলো। সিম্পল একটা স্ক্রিন, যে স্ক্রিনের মধ্যে লোকজন ছবি আছে, তাদের মার্কার ছবি আছে এবং তাদের পার্টির কথা বলা আছে, তারা লেখক গিয়ে ওখানে আপনাকে টাচ করে, ওই টাচ করলে বা বাটন প্রেস করলে তাদের ভোট হয়ে যায় এবং ওই ভোটের মাধ্যমে হয়। এবং এর ফলে যেটা হয়েছে যে যত লোকজন আছে তার কারো ভোট আর মানে নষ্ট হয় না, থ্রোন অ্যাওয়ে আর হয় না। সো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে যে লোকজনের কথা মানুষ শুনতে, এবং ওই যারা পলিটিশিয়ান যারা ইলেক্টেড হয়েছে তারা দেখতেছে যে ভাই এখন আর বুং বুং বাইরা লাভ নাই, লোকজন গিয়ে খালি প্রেস করে আর ভোট হয়ে যায়। সো তাদেরকে আমাকে তাদের জন্য কিছু করতে হবে যদি আমাকে নেক্সট টাইম ইলেক্টেড হইতে হয়। সো এই যে ডেমোক্রেসি ডেমোক্রেসি আমরা যদি এসব বলতে থাকি, আমরাও দেখছি আমাদের বাংলাদেশেও দেখেছি যে ডেমোক্রেসি কত সুন্দরভাবে প্লে আউট করে একজন যুগের পর যুগ ক্ষমতায় থাকতে পারে। আমরা ওই রাশিয়াতে এরকম হচ্ছে ডেমোক্রেসির কথা চিন্তা করি, আপনার টার্কিতে এরকম হচ্ছে যে ডেমোক্রেসির কথা বলে, বাট দে ক্যান ম্যানিপুলেট ডেমোক্রেসি ইভেন ইফ ইউ হ্যাভ ডেমোক্রেসি ওই এরকম লিটল ইনিশিয়েটিভের মাধ্যমে। ইভেন আমেরিকা তো এখন যেটা হচ্ছে যে দে আর ট্রাইং দেয়ার বেস্ট সো দ্যাট পিপল ক্যান নট ভোট। আপনার এই আইডি কার্ড লাগবে, আপনার এইটা লাগবে, আপনার ওইটা লাগবে, আপনার মেইল ইন ব্যালট কাজ করবে না, বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস করে তারা চেষ্টা করতেছে যাতে সবার কথা শুনতে না হয়। সো ইভেন উইথ দ্য ডেমোক্রেসি দিস অ্যাকচুয়ালি প্রুভস যে আপনাকে আপনি দ্য কান্ট্রি মাইট নট ডেভেলপ ইফ লিটল টেকনিক্যাল ডিটেলস ইজ নট টেকেন কেয়ার অফ, যে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা টেক না করি। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে যে হুইচ ওয়াজ রিয়েলি ট্রু ফর ইন্ডিয়া, এবং এটা আমাদের জন্য তো মানে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। যেমন এথনিক এথনিক ভোটিং এর একটা কথা আছে, যে এরকম সাউথ এশিয়ান কান্ট্রি অথবা হচ্ছে আফ্রিকান কান্ট্রিতে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে
তারা ভোট দেয় তাকেই যারা হচ্ছে তার রিলিজিয়নের, তার মানে মানুষ ভোট দেয় তাদের, তারা হচ্ছে তার নিজের লোকের, নিজের গ্রুপের। সো এই যে এথনিক গ্রুপ, মানে এটা বাংলাদেশেও আসবে আমার কাছে যেটা হুম। মনে হয়, যে আমি ভোট দিব যেই নেতাকে, সেই নেতা হচ্ছে যে যদি খালি কোনো ক্রমে সে মুসলমান হয় তাহলে আমি তাকে ভোট দিব, অথবা হচ্ছে যে সে মুসলমান না, তার হিন্দু, তাকে তাহলে আমি ভোট দিব না। তো ইন্ডিয়াতে এই প্রবলেমটা অনেক বেশি ছিল। যেমন দেখা গেছে যে উত্তরপ্রদেশে কাস্টের দ্বারা বেশিরভাগই তাদের ইলেকশন ডিটারমাইন হইতো। মানুষ তার নিজের কাজটাকে ভোট দিত, আর যদি সে ভোটটা না দিত তাহলে তারা হচ্ছে ওই যে ঘর ছাড়া, মানে এক ঘরা করে দিত আর কি, যে ওই জায়গার মধ্যে তুমি করতে পারবা না। বা ব্যাপারটা ওইরকম ছিল, এবং তারা জানতো না অন্য গ্রুপের সম্পর্কেও, যে অন্য অন্য ক্যান্ডিডেটের সম্পর্কে, কারণ ওই ক্যান্ডিডেট সম্পর্কে তাদের চিন্তা করার কারণই নেই, কারণ তারা তো তাদের কাস্টের না, সেম কাস্টের না। সো এখন যে ব্যাপারটা হয়েছে, যে পলিসি মেকাররা যেটা মনে করছে সেটা হচ্ছে যে আহ, এই কাস্ট সিস্টেম এবং কাস্টের বিলিফটা এত বেশি ডিপ রুটেড, আপনি কমপ্লিট গভর্নমেন্ট ওভারহল না করলে আপনার এই সেন্সটা সবসময় থাকবেই। আপনাকে সোসাইটিকে মডার্নাইজ করতে হবে, তখনই মানুষ কাস্ট ছাড়া ভোট করবে। তো দিস ইজ হোয়াট পলিসি মেকার্স বিলিভ। বাট আমাদের অথররা যেটা হচ্ছে যে তারা হচ্ছে গিয়ে দেখতেছে, ওকে দেখি মানে কোনো একটা জায়গার মধ্যে কিছু করা যায় কিনা। সো তারা একটা এনজিও রান সিম্পল ক্যাম্পেইন করছে ইন দ্য ফর্ম অফ আর্ট সিটি। সেখানের মধ্যে তারা একটা নতুন ক্যাম্পেইন স্লোগান দিছে, যে ডোন্ট ভোট অন কাস্ট, ভোট অন ডেভেলপমেন্ট ইস্যুস। মানে হচ্ছে যে আপনি আপনার জাতের জন্য ভোট দেন না, কাজের জন্য ভোট দেন। ওই লোকেরই ভোট দেন যে হচ্ছে কাজ করে, আপনার খালি জাত করেন না। এই যে একটা সিম্পল স্লোগান দিছে, দেওয়ার সাথে সাথে সে হচ্ছে ইনফরমেশন শেয়ার করতেছে কে কি করে। মানে দেখা গেছে যে সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল দে অ্যাকচুয়ালি ডিডন্ট ভোট ফর দ্য করাপ্টেড পলিটিশিয়ান, ইভেন দো দে ওয়ার দেয়ার ফ্রম দ্য সেম কাস্ট। মানে তাদের সেম কাস্ট, সেম রিলিজিয়ন হওয়ার কারণেও মানুষ তাদেরকে ভোট দেয় না, কারণ হচ্ছে যে লিটল ইনফরমেশন ক্যাম্পেইন চলছে, যে যাতে ভোট দিও না, কাজে ভোট দাও। সো এই যে একটা সিম্পল স্লোগান দ্যাট মানে অতগুলো লোককে ইনফর্ম করছে এবং তাদেরকে মোটিভেট করছে যে ভোট ফর এ রাইট ক্যান্ডিডেট, দ্যাট অ্যাকচুয়ালি প্রুভস যে যে আমরা যে অলরেডি পলিসি মেকারে চিন্তা করছে যে আমাদের ভিতরে ডিপ সিটেড বিগোট্রি আছে, আমরা রিলিজিয়াসলি কনজারভেটিভ, আমরা হচ্ছে ব্যাড, আমরা ইনফরমেশন দেখি না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট রাইট। আমরা যদি ওইরকম ইনফরমেশন ক্যাম্পেইন রাখতে পারি, এবং আমরা যদি ওইরকম ভোটিং কোন কোন বিষয়ের উপর অ্যাকচুয়ালি করা উচিত, কিভাবে এক্সপিরিয়েন্স ম্যাটার করে একটা পলিটিশিয়ানের লাইফে, কিভাবে একটা রিলিজিয়াস বিগট ক্যান ক্রিয়েট অ্যান অটোক্রেটিক সিস্টেম, এগুলো যদি আমরা মানুষকে না বুঝাই, যেটা অ্যাকচুয়ালি আমেরিকাতে বোঝানো হয় নাই, যার ফলে হচ্ছে আমরা এরকম বিভিন্ন রকমের ডিস্ট্রাকটিভ পলিসির কথা আপনি যেটা বললেন সেটা পাচ্ছি আর কি, এবং যেটা পুরো ওয়ার্ল্ডের যত গরিব বড়লোক রিগার্ডলেস সবাইকেই সাফারার করবে। এখন আরেকটা ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে যে এটা ইন্টারেস্টিং, এবং আমি একটা টিভি শো দেখছি, তার নাম হচ্ছে পঞ্চায়েত, এবং আমি পঞ্চায়েত। সবাইকে, পঞ্চায়েত, হ্যাঁ, এবং এটা সবার দেখা উচিত, যে হাউ দিস হ্যাপেন দিস। সো দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কি এই যে ডিপ সিটেড প্রেজুডিস যেগুলো আছে সেগুলোকে অ্যাকচুয়ালি লেজিসলেট করতে পারেন কিনা, যে আপনি আইন করে দিলেন যে তাদেরকে হচ্ছে তাদের যে আহ, ভিতরে কোনো একটা যদি বিলিফ সিস্টেম থাকে, সেই বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করবে। নর্মালি আমরা যেটা চিন্তা করি, আমরা হচ্ছে মহিলা সংরক্ষিত আসন যে রাখি, যে আমরা একেবারে আইন করে দিছি, আমরা উদাহরণ হিসাবে যদি বলি যে সংরক্ষিত মহিলা আসন, এটার মানে হচ্ছে এই আসন থেকে শুধুমাত্র মহিলারাই যাবে। সো ওইটারই যদি আমরা একটা সিম্পল, আমি যে পঞ্চায়েত শোটার কথা বললাম, সেই শো এর মধ্যে এরকম একজন মহিলা যার হাজব্যান্ড হচ্ছে প্রধান, তো তার প্রধান যেহেতু ইলেকশন করতে পারবে না, যেহেতু এই সিট হচ্ছে মহিলাদের জন্য রিজার্ভ, তার বউকে দিয়ে করায়, বউকে দিয়ে ইলেকশন করায় আর কি। তো এখন ইন্ডিয়া যেটা করছে, এই যে এই আইডিয়াটাকে টেস্ট করার জন্য ইন্ডিয়া একটা নতুন ল সিস্টেম করছে, সেটা হচ্ছে যে 1/3 অফ দ্য ভিলেজ কাউন্সিল লিডার, সেটা হচ্ছে তারা রেখে দিছে ওয়েমেনদের জন্য। সো যখন ইন্ডিয়া এই লটা আনছে, লোকাল যারা একাডেমিক্স ছিল, যারা অফিসিয়ালস ছিল, তারা বলছে যে দিস ইজ এ লিটারেলি ফিউটাল কোয়েস্ট। কারণ হচ্ছে এই যে প্রধান, আপনি যে মহিলাদেরকে করবেন, এই মহিলাদের যে জামাই, যাদেরকে তারা বলে হচ্ছে প্রধানপতি, হাজব্যান্ড অফ দ্য প্রধান, সে হচ্ছে, তারা হচ্ছে ওই হাজবেন্ডই চালাবে, এবং আমাদের যে প্রধান, মহিলা প্রধান যারা আছে তারা হচ্ছে পাপেট হিসেবে থাকবে আর কি। তারা থাকবে হচ্ছে পোর, তারা থাকবে হচ্ছে একটা পুতুলের মতো, এবং মেইন কাজ করবে হাজবেন্ডরাই। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি যখন ইন্ডিয়া এই লটাকে এস্টাবলিশ করছে, কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু না, মেজরিটি জায়গায় যেটা হয়েছে, ওয়েমেন যখন আসছে, ইভেন তো তাদের হাজবেন্ড ছিল,
দে লিটারালি ইনভেস্টেড মোর অন দ্য আসপেক্টস যে ওয়েমেন যেগুলোকে ভ্যালু করে আর কি। সো ওয়েমেন কোন কোন বিষয়কে ভ্যালু করে, যেমন হচ্ছে তারা দেখে যে তারা কষ্ট করে পানি আনতে হয়, তাহলে তারা ইনভেস্ট করছে কিভাবে পানি, ড্রিঙ্কিং ওয়াটার কিভাবে রাখা যেতে পারে। এবং সে যখন এই ইনিশিয়েটিভ নিছে যে কিভাবে ড্রিঙ্কিং ওয়াটারকে এনশিওর করতে হয়, রিসার্চে পাওয়া গেছে তারা হচ্ছে ওই ম্যান যেই কাউন্সিলর ছিল তাদের চেয়ে অনেক কম করাপ্টেড, অনেক কম্পারেটিভ বেসিস, যে তারা ওরকম করাপশন করে নাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হয়েছে, ভোটারদের যে একটা প্রেজুডিস ছিল যে মহিলাদেরকে আমি ভোট দিব, এটা চলে গেছে। এটা কিভাবে বোঝা গেল যে এটা চলে গেছে? যে যখন হচ্ছে কোনো কোনো সিচুয়েশনে দেখা গেছে যে এই জায়গার মধ্যে কোনো ল নাই যে আপনাকে মহিলাদেরকেই প্রধান বানাইতে হবে, সেই এলাকায় তো মানুষ মহিলাদেরকেই ভোট দিছে। কারণ তারা দেখছে যে জায়গায় রিজার্ভ ছিল ওয়েমেন তো বেশি কাজ করছে, যেহেতু ওয়েমেন বেশি কাজ করছে, তো আজকে এই জায়গার মধ্যে আমি আমার মেল প্রধানদেরকে রাখবো না যারা করাপ্টেড, আমরা হচ্ছে মহিলাদেরকেই ভোট করব। সো এই যে একটা জিনিস যে আমরা আমরা নর্মালি ধরে রাখি যে আমাদের টপ থেকে যদি কালচার চেঞ্জ না হয় আমরা কখনই কালচার চেঞ্জ করতে পারি না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি রং। আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে চেঞ্জিং দ্য রুলস ইন এ ওয়ে দ্যাট দ্য কালচার অ্যাকচুয়ালি অ্যাডপ্টস টু দ্যাট রুল। এবং আমরা যখন ওই রুলের পজিটিভ সাইডটা মানুষকে বুঝাইতে পারবো, দেন মানুষ তার ভিতর থেকে যে ডিপ রুটেড মানে ওই যে সুপারস্টিশনস এবং হচ্ছে ডিপ রুটেড যে প্র্যাকটিস যে মহিলারা লিডার হইতে পারে না, অথবা হচ্ছে তাদের ডিপ রুটেড সেটিং যে আমাকে ভোট দিতে হবে আমার যে কাস্ট এবং আমার যে রিলিজিয়নের তাদেরকে, এই সকল যে সুপারস্টিশনসগুলো আছে বাংলাদেশে তো অনেক বেশি আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। সো ওভারঅল আমি যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি কিভাবে একটা বড় দেশের মধ্যে যদি একটা গভর্নমেন্ট সিস্টেমের কথা চিন্তা করি, যে কোনো একটা মানে গরিব দেশকে আপনি একটা লকড রুমের সাথে কম্পেয়ার করতে পারেন, যে রুমটা আটকানো। সো যারা যারা বড় বড় বিগ ইনস্টিটিউশনালিস্ট, ডগলাস নর্থ, আপনি ডরেন আসেমোগলু, রবিনসন, তাদের কথা যেটা বলতেছেন যে হোয়াই নেশনস ফেল, তারা যেটা আর্গু করে যেহেতু এটা একটা লকড রুম, আপনারা পুরো ওয়াল ভেঙে ফেলেন। আপনি যখন ওয়াল ভেঙে ফেলবেন, যে টোটাল সোশ্যাল রেভুলেশন আর কি, যেটাকে মানে আমি যদি হাইপোথেটিক্যালি বুঝাই যে পুরো ওয়াল ভেঙে ফেলা হোক, তাহলেই বাইরে থেকে আপনার ভিতরে জিনিসগুলো যাবে। কিন্তু অথররা যে জিনিসটা বলতে চাইছে অ্যাকচুয়ালি আপনাকে পুরো ওয়াল ভাঙতে হবে না। পুরো ওয়াল ভাঙতে গেলে তো মানুষ মরবে, এটা হবে ওইটা হবে। সো যেহেতু আপনাকে পুরো ওয়াল না ভাঙে, আপনি দরজার হ্যান্ডেলের দিকে তাকান না যে এই দরজাটাকে খোলা যায় কিনা, ওই দরজার হ্যান্ডেলের মধ্যে কোনো মরিচা আছে কিনা, দরজা যে খুলতেছে যে বিয়ারিং এর মধ্যে একটু অয়েল দেওয়া যায় কিনা, যেটা হচ্ছে যে দরজাটা তাহলে ইজিলি যাতে খুলে। সো এই যে মানে মরিচা, তারপর হচ্ছে এই যে এগুলো যে দরজাটা হ্যান্ডেলের মধ্যে প্রবলেম, এগুলো বলতে যেটা বোঝাচ্ছে যে ব্যাড ইনফরমেশন, তারপর হচ্ছে যে কনফিউজিং ব্যালটস, যে আপনার ভোটিং সিস্টেমটাকে কঠিন করা, তারপর হচ্ছে ওয়েমেনের প্রেজুডিসগুলো, এগুলোকে যদি একটু সরানো যায়, এটা দিয়ে বোঝা যায় যে আমরা যদি রাইট জায়গায় দরজার মধ্যে অয়েল দিতে পারি, আমাদের পুরো ওয়াল ভাঙতে হবে না ওই ঘরের মধ্যে ঢোকার জন্য। আমরা ওই লিটল লিটল ইনিশিয়েটিভ করেই একটা দেশকে ভিতর থেকে উন্নতি করতে পারি আর কি। সো দিস ইজ হোয়াট আই আন্ডারস্টুড অ্যাবাউট গভর্নমেন্ট অ্যান্ড হাউ দ্য অথার্স হ্যাভ ট্রাই টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে কীভাবে এই লিটল পলিসির মাধ্যমে একেবারে টোটাল কমপ্লিট ওভারহল না করেও দেশের ভিতরে উন্নতি আনা। তুমি যে আলোচনাটা করলে এখানে মোটামুটি সবগুলো আইডিয়াই এসছে। তো আমি তারপর যেহেতু এই বইটা আমরা এর আগে 3 দিন বেশ সময় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের আজকে শেষ করার একটা সময় এসছে, সেই শেষ করার প্রেক্ষিতে আমি কিছু সুইপিং রিমার্ক করব। সুইপিং রিমার্কগুলো আবার এর আগে বিভিন্ন সময় বলাও হয়েছে। সুইপিং রিমার্কের মধ্যে দ্য ফার্স্ট ওয়ান, যেটা এর আগেও আমি বলেছি, যে দের ইজ নো ম্যাজিক বুলেট, যে তুমি এমন একটা কিছু পদ্ধতি বের করবা, এমন কোনো গ্র্যান্ড ন্যারেটিভ সেট করে দিবা যেই গ্র্যান্ড ন্যারেটিভ বা যেই ম্যাজিক বুলেট তোমার দিয়ে সব সমস্যার সমাধান হবে। এবং ইভেন আমরা বিভিন্ন সময়, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিস্ট, পৃথিবীতে যারা বড় বড় অর্থনীতি নিয়ে কাজ করেছে, তারা সবসময় অনেক বড় বড় সমস্যা সামনে হাজির করতেন এবং সব সময় সমাধান যে দিতে পারতেন তা না, তারা একটা করে তোমার প্রপোজিশন দিতেন এবং পরবর্তীতে দেখা গেল যে এই প্রপোজিশনগুলো আসলে ওইভাবে টেস্ট করতে গেলে কাজে লাগে না। কারণ প্রপোজিশনগুলোর মানে তোমার জায়গাটাই এত বড়, ফিল্ডটা এত বড়, এইটা যে তুমি ট্রায়াল দিবা, ট্রায়াল বা টেস্টিং করবা, এই মানে তোমার এত বড় ল্যাবরেটরিতে দুনিয়াতে আর নাই আর কি। তো এই যে তোমার এই প্রপোজিশনগুলোর বাইরে এসে মিস্টার ব্যানার্জি এবং ডাফলোর বক্তব্য হচ্ছে যে আমরা স্মল মেজারেবল লোকাল টেস্টিং করবো আর কি। যে আমি এত বড় বড় গ্র্যান্ড ন্যারেটিভের পিছনে দৌড়াবো না, এইটি ভালো না খারাপ এইটার চেয়ে
কিভাবে একটা এলাকায় যদি আমি মশারি বা কৃমির ওষুধ খাওয়াইতে পারি, এতে মানুষের কতটুকু উপকার হইলো, গরিব মানুষের বাচ্চারা কতটুকু কর্মক্ষম হইলো, এইটা যদি আমি আরসিটি দ্বারা অর্থাৎ র্যান্ডমাইজ কন্ট্রোল টেস্ট দ্বারা 2টা গ্রুপকে টেস্ট করি, তাহলে আমি বেটার রেজাল্ট পাবো এবং পরবর্তীতে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের ফলের ভিত্তিতে আমরা যদি পুরো এলাকাতে একটা মেজার নিতে পারি যেখানে খরচও কম বা সব কিছুই কম কিন্তু মানুষের উপকারের মাত্রাটা অনেক বেশি। উনি ওই যে বড় বড় গ্র্যান্ড ন্যারেটিভ বা গ্র্যান্ড পলিসির বাইরে বের হয়ে এসে ছোট ছোট যেই জিনিসগুলো আসলেই সত্যিকার অর্থে ভালো দেশের সম্ভব, খারাপ দেশের সম্ভব, করাপ্ট দেশের সম্ভব, নন করাপ্ট দেশের সম্ভব, এই জিনিসগুলা উনি একদমই সুন্দর করে একদম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে না আসলে এগুলো এগুলো সম্ভব। এবং পৃথিবীতে যারা দরিদ্র থেকে, খারাপ থেকে বা হতদরিদ্র থেকে মোটামুটি একটা পজিশনে এসছে বা ভালোও হয়েছে, তারা সবাই কিন্তু এই প্রসেসগুলো মেনটেন করেছে। যে তারা শুরুতেই মানে গ্র্যান্ড ডিজাইন ভালো জিনিস যে আমরা একটা দেশকে শিল্পোন্নত করব, গভর্নমেন্ট উইল ট্রাই টু ডু দ্যাট অর ইমপ্লিমেন্ট দ্যাট পলিসি, কোনো সমস্যা নাই। কিন্তু শিল্পোন্নত করার সময় এর প্রথম ধাপ হিসেবে ওই গরিব মানুষগুলোর দিকেও কিন্তু তাকাইতে হবে গভর্নমেন্টকে, পৃথিবীর সকল গভর্নমেন্টকে, যে আমার যেই দেশের লোকজন এখনও তোমার ম্যালেরিয়াতে মারা যায়, চিকনগুনিয়াতে মারা যায়, কিংবা তোমার ডেঙ্গুতে মারা যায়, এই প্রতি বছর যদি 1,000 মানুষ মরে যায় বা 2,000, এটাকে আমরা যদি তোমার কোনোভাবে যদি ইন্টারভিন করে স্মল পলিসির মাধ্যমে 200 করতে পারি, সেটাও তো একটা অনেক বড় সাকসেস আর কি। এই যে তোমার স্মল মেজারেবল টার্গেটেবল যে অ্যাচিভমেন্টগুলো, এইগুলা উনি অনেক বড় করে ফোকাস করেছেন, ওনারা দুইজনই করেছেন আর কি। এবং বলছে যে এটা একটা এভিডেন্স বেসড, এটা মেজার করা যাবে এবং মানুষ এটা মনিটর করতে পারবে, কন্ট্রোল করতে পারবে আর কি। এবং তুমি যখন একটা পলিসি নিবা, পলিসিতে কিন্তু তোমার শুধু সবাই পক্ষে আসবে না, তোমার একটা অপোজিশন পার্টি আছে, তারা এক ধরনের তোমার মোটিভেশন দিবে, অথবা এই পলিসির কারণে সাময়িকভাবে কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও ওভারঅল লম্বা সময়ের জন্য সব মানুষের উপকার হবে, কিন্তু সাময়িকভাবে তো কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাদের সরাসরি বলবে না, কিন্তু অনেক সময় হিডেন এজেন্ডা নিয়ে তারা এই জিনিসগুলোকে প্রমোট করবে আর কি। না, যে বেডনেট দেওয়ার দরকার নাই, তাহলে হয়তো বা স্থানীয় একটা হসপিটাল করবে কি, ওদের ওখানে রোগী কমে গেল আর কি, এই বয়সে মানে এই সিস্টেমটাকে ডিসরাপ্ট করার চেষ্টা করবে। এটা জাস্ট আমি একটা ব্যাড এক্সাম্পল দিচ্ছি, হয়তো এরকম হয় না বা এর চেয়ে খারাপ হতে পারে আর কি। থিংস ক্যান হ্যাপেন লাইক এভরিথিং। তো আমি এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম যে অপোজিশন কিন্তু থাকবে, তুমি ভালো কাজ করতে গেলেও, ছোটো কাজ করতে গেলে অপোজিশন থাকবে। এখন এই জিনিসগুলো তোমাকে যখন কাজটা করতে যাবা, যে কিভাবে করলে, কোন জায়গায় করলে এই অপোজিশনটা তোমাকে মিনিমাম লেভেলের প্যারা দিতে পারে আর কি। কারণ ওদেরকে তুমি যদি মানে মাথায় না রেখে পলিসি নাও, এরা যে ক্ষুদ্র শক্তি, এরাও কিন্তু তোমার পলিসিটাকে একদমই খেয়ে ফেলতে পারে আর কি। এবং এটা অনেক জায়গায় এরকম হয়, আমরা যেগুলো মনেই করি না যে হ্যাঁ আমরা এই এলাকায় কাজ করলাম, এলাকার মুরব্বীরা যে কি করি, আমরা একটা বিকেন্দ্রীকরণ করি আর কি, যে আমাদের যত রিসোর্স আসবে সব এলাকা এলাকা মানুষের কাছে, একদম জনমানুষের কাছে পৌঁছায় দিব, ওয়ার্ড লেভেলে পৌঁছায় দিব, ইউনিয়ন পরিষদে পৌঁছায় দিব, উপজেলা পরিষদে পৌঁছায় দিলাম। পৃথিবীতে সব দেশে তো কিছু না কিছু এরকম গভর্নমেন্টের টায়ার আছে আর কি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন পরিষদ লেভেলে এবং উপজেলা লেভেলে, সব লেভেলেই না অনেক বড় বড় হেডম থাকে আর কি। এবং তাদের কাজ হচ্ছে বাকিগুলোকে ওইখান থেকে, তাদের যেই টেরিটরি আছে ওই টেরিটরি থেকে বসে বসে শোষণ করা। যদি সিস্টেম ফল্টি হয় অথবা তুমি ফ্যাসিলিটেট করো, যতই তুমি ডিসেন্ট্রালাইজড করার চেষ্টা করো না কেন, যতই তুমি ভালো ইন্টেনশনাল পলিসি নাও না কেন, ওই যে তোমার ছোট জায়গার বড় মাছগুলা সব কিছু খেয়ে ফেলবে। তুমি মনে করবে যে ওরা তো ছোট জায়গার লোক, না, ছোট জায়গায় হলে সমস্যা কি, ওরা তোমার যদি ওইখানকার লোকাল এলিট যারা আছে তাদেরকেও এই ধরনের পলিসিতে ইনক্লুড করতে হবে, অথবা তাদেরকে কীভাবে মনিটর করা যায় এই সিস্টেমটাকে, মানে স্ট্রাকচারটাকে দাঁড় করাতে হবে। এটা হতে পারে যে লোকাল ডায়ালগ হতে হবে এবং লোকাল ডায়ালগে সবাই প্রেজেন্ট থাকলে, অথবা ফিডব্যাক সিস্টেম থাকতে হবে যে এরকম হচ্ছে এই জায়গায়, মানে ঠিক আছে এই জায়গায় তাহলে এই লোকজন ঝামেলা করছে, এদেরকে গভর্নমেন্টের যে ল এনফোর্সিং বা অন্য অন্য যে পলিসি সিস্টেমগুলো আছে এগুলোর মাধ্যমে আমি কার্ভ করবো। এখন তুমি যদি মনে করো না আচ্ছা ঠিক আছে গ্রামের মানুষ ভালো, গ্রামের একটা দরিদ্র এলাকার লোকজন আছে, ওইখানে 1,000 কেজি চাল দিয়ে দিই, তাহলে তো আর কোনো দরিদ্রতা থাকছে না, আর বন্যায় তো আর মানে অ্যাটলিস্ট না খেয়ে মারা যাবে না, এটা খুবই ভালো পলিসি। বাট তুমি যদি এটা মানে মনে আল্লাহর ওয়াস্তে এটা ছেড়ে দাও, দেখবা যে গ্রামের যাদেরকে তুমি টার্গেট দিয়েছো, ওই যে 13%, উগান্ডার 13%, ওই 13% হয়তো বা তারা পাবে না, তারা পাবে 3%। তাও ওই 3% কারা, তারা হচ্ছে ওই যে এলিটদের সাথে মোটামুটি ক্লোজলি রিলেটেড পুর পিপল, এলিটদের বাসায় কাজ করে আর কি, অথবা এলিটদের খালাতো ভাই একটা আছে একটু মানে গরিব, ও পাবে আর কি, বিকজ হি ইজ ক্লোজ টু এলিট, এলিট অ্যালাইজ, এরা হয়তো বা পাবে। এটা 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 শুধু যে বাংলাদেশে হয় তা না, ইটস এ কমন ফ্যান ফ্রম এভরিওয়্যার। তো এই জায়গাগুলোতেও তোমার মিস্টার ডাফলো এবং ব্যানার্জি ওনারা কাজ করতে বলেছেন। বাট ওই জায়গার মধ্যেই তো তারা বললো না যে আপনি
ধরেন লিটল ইনিশিয়েটিভ, যেমন হচ্ছে ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে ধরেন এখন তো জানেই না মানুষ যে ওই ইউএনওতে স্কুল বাবদ কত টাকা আসছে। হ্যাঁ এখন মানুষ এটাও জানে না যে প্রত্যেকটা স্কুল গভর্নমেন্ট থেকে কত টাকা পায় পার স্টুডেন্ট। মানুষ এটাও হ্যাঁ জানে না যে এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য কত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে। মানুষ জাস্ট খালি দেখে কি কাজ হচ্ছে, কিন্তু আন্ডারলাইন কত টাকা হচ্ছে, কত সময়ের মধ্যে এই কাজটা হওয়ার কথা ছিল, এবং এই কন্ট্রাক্টর কতদিন নিছে, কোন একটা রাস্তার কনস্ট্রাকশন করার সময় এই জিনিসটা যেমন হয়, কোন একটা ব্রিজ বানানোর সময় যেই ব্যাপারগুলো হয়, এগুলো জাস্ট যদি ইউ কুড পাবলিশ, যে মানুষের কাছে জাস্ট খালি ইনফরমেশনটা জানায় দেওয়া, যে ধরেন ব্রিজের কনস্ট্রাকশন যখন হচ্ছে তখন যদি গভর্নমেন্টের একটা নোটিশ থাকে এই ব্রিজের কন্ট্রাক্ট মানে ডেভেলপমেন্ট বাবদ এই কন্ট্রাক্টরকে এত টাকা দেওয়া হয়েছে, সো দ্যাটস ইট, এতটুকু যাতে থাকে, এবং এই কনস্ট্রাকশনের কাজ এত তারিখের মধ্যে শেষ হওয়ার কথা, এটাও যদি লেখা থাকে, মানুষ যদি দেখেও ওই সময় যদি কিছু নাও করে, পরবর্তীতে যখন সে ইলেকশন হবে, যখন সে ভোট দিতে যাবে, অথবা হচ্ছে সে যখন কথা বলতে যাবে ওই সিনিয়রদের লোকজনদের কাছে বা গভর্নমেন্টের কাছে, তখন হচ্ছে যে তাদের কাছে অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা থাকবে। এবং লেখকদের অ্যানালাইসিস অনুযায়ী দিস ওয়ার্কস। আপনার এত বেশি ওই পলিটিক্যাল বা ওরকম যে লিগ্যাল সিস্টেম করতে হবে এরকম না, একটু ট্রান্সপারেন্সি দিলেই হয়। এক্স্যাক্টলি, এটা একটা পদ্ধতি। তবে মানে ওনাদের ডাফলো এবং ব্যানার্জির আরেকটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। উনি যেটা বলতে চেয়েছে যে দারিদ্রতা দূর করব বা দরিদ্র দূর করবো, এইটা একটা হচ্ছে তোমার অনেকটা ওভার এনকাম্পাসিং অ্যান্ড সামটাইম ইটস এ ভ্যাগ টার্ম। বলছে যে এত বড় কথা বলতে গেলে যেটা হয় কি, দারিদ্রতা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দরিদ্র মানুষের এক একজনের এক এক ধরনের সমস্যা আছে, এবং সমস্যাগুলোকে আবার ভাগ করতে বলেছেন ওনারা, যে এই প্রবলেমগুলোকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করি এবং ভাগ করে ওই প্রত্যেকটা অংশকে, উইক অংশটাকে আলাদা করে টার্গেট করে আমরা এখানে ট্রিটমেন্ট দেই, গভর্নমেন্ট দিক বা অন্য যারা দিতে চায়, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। যেমন দারিদ্রদের প্রবলেম কী থাকে, নিউট্রিশনের প্রবলেম থাকে, দারিদ্রদের এডুকেশনের প্রবলেম থাকে, স্বাস্থ্যের প্রবলেম থাকে, তাদের কোনো সেভিংস থাকে না, তারা ভালো লোন পায় না। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রবলেম, এই প্রবলেমগুলো যদি আমরা যত বেশি মাইক্রো লেভেলে সেপারেট করতে পারবো, সেপারেট করে ডিফারেন্ট লেভেল থেকে ট্রিটমেন্ট দিতে পারবো, ইট উইল বি মোর ইফেক্টিভ অ্যাকর্ডিং টু মিস্টার ব্যানার্জি অ্যান্ড ডাফলো। ওনারা এটা খুবই ক্লিয়ারলি বলার চেষ্টা করেছেন যে আমরা দারিদ্র শব্দটা এত বড় আমরেলা থেকে না দেখে তার দারিদ্রতার যে ভাগ করার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটা আসবে, এই অংশগুলোকে আমরা যদি আলাদা আলাদা করে ট্রিটমেন্ট করি, এক একটা গ্রুপ যদি এক একটা জায়গাকে ফোকাস করে কাজ করার চেষ্টা করে, তাহলে এটা মোর তোমার ওভার এনকম্পাসিং হবে এবং পরবর্তীতে এটা আলটিমেটলি সব দিক দিয়ে কাজে লাগবে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের ব্যবহার কিন্তু কমপ্লেক্স। দরিদ্র মানুষের ব্যবহার আবার খুব সহজ সরল, এই ধরনের মনে করার কোনো কারণ নেই। পৃথিবীর সব মানুষের মধ্যেই কমপ্লেক্সিটি রয়েছে এবং এক একজন এক এক ইনসেন্টিভে কাজ করে। এখন এই যে তোমার মানুষের কমপ্লেক্সিটি, বিহেভিয়ারাল কমপ্লেক্সিটি, গরিব মানুষের বিহেভিয়ারাল কমপ্লেক্সিটি, অথবা মানুষকে কী ইনসেন্টিভ দিলে বা গরিব মানুষকে কী ইনসেন্টিভ দিলে বেশি কাজ হতে পারে, এইটা আমাদেরকে সাইকোলজিক্যাল লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার রয়েছে বলে ডাফলো এবং ব্যানার্জি মনে করছেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে গরিব মানুষকে আমরা যতটা মানে বলদ মনে করি, ওনারা আসলে প্র্যাকটিক্যালি অতটা বলদ না। কারণ হচ্ছে ওনাদের যে জীবনটা চালাতে হয়, এই যে জীবন চালাতে গেলে তাদের এত ক্ষুদ্র রিসোর্স, এত ক্ষুদ্র সুযোগ সুবিধা, এত কনস্ট্রেন্ট, এত ল্যাক অফ ইনফরমেশনের মধ্য দিয়েও কিন্তু তাদের লাইফটাকে রান করতে হয়। দ্যাট মেক সেন্স, দে আর রিয়েলি স্মার্ট অ্যান্ড ইনোভেটিভ এবং তারা হার্ড ওয়ার্কিং থাকে। হ্যাঁ, দিন শেষে আমাদের কাছে আমাদের চোখে মনে হতে পারে না ওরা তো বলদ এই জন্য গরিব, ওরা তো আইকিউ কম এই জন্য গরিব। না, এটা এটা সবসময় সঠিক না। মানুষের এই লিমিটেড ইনফোগুলোকে কীভাবে, তুমি যেটা বললা যে আরও যদি আমরা একটু ওপেন করে দিতে পারি, তারা যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং বা এডুকেশনটা পায়, যে জাস্ট ফুডের দাম তুমি 100 টাকায় রাখলা, বাট জাস্ট একটু যদি চেঞ্জটা কীরকম করলে তুমি বেটার নিউট্রিশনাল ভ্যালু পেলা, এইটা কিন্তু তাদেরকে একটা ভালো হেলথ দিবে। জাস্ট বছরে 2টা ক্রিমির ট্যাবলেট বাচ্চাদের খাওয়ালে কী ধরনের উপকার হয়, এটা যদি তারা জানে, তাহলে কিন্তু একদম পুরা তোমার ফ্যামিলির হেলথ সিস্টেমও চেঞ্জ হয়ে যেতে পারে। তোমার মনে করো যে বাচ্চাদেরকে 5 পর্যন্ত পড়ালে কী ধরনের সুযোগ সুবিধা তারা আনতে পারে, অথবা 10 পর্যন্ত যদি কেউ পড়াবে, 12 ক্লাস পর্যন্ত পড়ে, এই যে এডুকেশনের বেনিফিটটাও তাদেরকে, ইনফরমেশনটা যদি প্রপারলি তাদেরকে বোঝানো হয়। একটা হচ্ছে কি, আমরা মনে করি যে আরে ও তো সব এমনিই জানবে, না, এমনিই জানা আর ভেতর থেকে বোঝানো এটা অনেক কঠিন আর কি। কারণ ওদের সাথে সামনে অনেকগুলো ইনসেন্টিভ কাজ করে আর কি। আরে আমার বাচ্চাটাকে পড়ানোর চেয়ে আমি একটা মানে বাসের হেল্পার হিসেবে দিয়ে দিলাম, ও মাসে আমাকে 3,000 করে টাকা দিল, তাহলে তোর খাবার খরচটাও চলে গেলো আর মাসে প্যারেন্টসটা 3,000 টাকা পেলো। এটা তো তাদের জন্য মানে ইনস্ট্যান্ট ইনসেন্টিভ। কিন্তু এইটাই যদি আবার কেউ ভালো করে বোঝাতে পারে, না তুমি একটু ওয়েট করো, এটা ইললিগ্যাল,
এইটা করা উচিত না। এইটা বাচ্চাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয় এবং তাদের অনেক সমস্যা হবে। তার চেয়ে তাদেরকে একটু যে ফ্রি স্কুল, প্রাইমারি স্কুলগুলো রয়েছে গভর্নমেন্টের বাধ্যতামূলক, ওইখানে পাঠাও। ওইখানে আবার কিছু উপবৃত্তি দেয়। তোমাদের একটু কষ্ট হলেও ও ৫-৬ ঘন্টা করে পড়ুক আর ১-২ ঘন্টা তোমাকে হেল্প করুক। একটু তুমি ৩,০০০ এর জায়গায় ৳১,০০০ ওর কাছ থেকে ইনকাম করো। কিন্তু তাকে একটু পড়ার সুযোগ দাও, একটু মানুষ হওয়ার সুযোগ দাও। ও তোমাদের জন্য বা দেশের জন্য অনেক বড় কিছু হয়ে আনতে পারে অথবা তোমাদেরকে ফিউচারে অনেক কিছু দিতে পারে। এটাও হয়তোবা বুঝতে পারে, হ্যাঁ, গরিব মানুষ এটা বুঝলো না, এই ছেলেটাকে আমরা পড়াই আরকি। এই জিনিসগুলাও কিন্তু তাদেরকে মানে জাস্ট জানাতে পারলে আমাদের অনেকই হয়। আর দিন শেষে তাদেরকে এই যে তোমার কনস্ট্রেন্টগুলো বলা মাইক্রো লেভেলে, এর বাইরে ম্যাক্রো লেভেলে তো অনেক কনস্ট্রেন্ট আছে। যে মার্কেটটা ফ্লড বা বাজার ব্যবস্থা কাজ করে না, এটা তো সব মানুষের যেমন সমস্যা হয়, সবচেয়ে বেশি সমস্যা হয় গরিব মানুষের। বুঝতে পারছো? যে মার্কেট যদি প্রপারলি কাজ না করে তাহলে তোমার সবচেয়ে বেশি সমস্যা হবে গরিব মানুষের। যেমন কি এই যে তোমার হোর্ডিং হলো, এটার জন্য তুমি হয়তো বা ১ কেজি চাল তোমার ৳৭০ র জায়গায় ৳৮০ দিয়ে কিনে ফেললা। ইট ডাজন্ট মেক এনি মাচ প্রেশার অন ইউ। খুব বেশি প্রেশার তোমারও জন্য হবে না। কিন্তু একজন লোক যে ৳২০০-৩০০ ইনকাম করে তার জন্য এটা অনেক বড় প্রেশার হয়ে যাবে আরকি। যে ৭০ এর জায়গায় ৳৮০ থেকে তাকে চালটা কিনতে হলো। চালের দামটা বাড়লো কেন? সবকিছু তো ঠিক ছিল। খালি মার্কেটটা প্রপারলি কাজ করে না। এখানে হোর্ডিং হয়েছে, তোমার এখানে চাঁদাবাজি হয়েছে বা অন্য যেই সমস্যাগুলো হয় আমাদের বাজার সিস্টেমে, ডিস্ট্রিবিউশন লেভেলে, এই সিস্টেমটা কাজ করছে না অথবা সাপ্লাইওয়ালারা তোমার আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করার জন্যই সাপ্লাই বন্ধ করে রাখছে আরকি। জাস্ট এটা মানে ভেরি সিম্পল রিজন যেটা আমরা রেগুলার দেখি। পেঁয়াজ বলো বা তেল বলো অন্য সব জায়গায়। ইভেন যেটা দিয়ে রান্না করে গ্যাস, এরকম সমস্যাও কিন্তু মানে দেশে বিদেশে অত আনকমন না আরকি। এখন এইটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এই গরিব মানুষরা। এখন এর জন্য দায়ী কি গরিব মানুষরা? না। এর জন্য তো দায়ী তুমি যদি বলো যে যারা এটা করে তারা তো খুবই রিচ মানে মেগা লেভেলের বিজনেসম্যান। আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে গভর্নমেন্ট ইটসেলফ। কারণ গভর্নমেন্টের ওই শক্তি নাই বা গভর্নমেন্টের ইচ্ছা নাই যে তারা এটাকে কার্ভ করবে বা এটাকে কন্ট্রোল করবে। সুতরাং এই যে বড় লোকরা, গভর্নমেন্টরা যত আকাম-কুকাম করে এর মানে ডাইরেক্ট ভুক্তভোগী হচ্ছে লক্ষ, লক্ষ কোটি, কোটি গরিব মানুষ আরকি। তো এই গরিব মানুষের জন্য হলেও আমাদের এই মার্কেটটাকে যতটুকু সম্ভব ঠিক রাখতে হবে। এখন মার্কেট হয়তো বা একমাত্র সমস্যার সমাধান না, কিন্তু শুধুমাত্র যদি আমি গরিবদের কথাই চিন্তা করি তাহলেও আমরা বলব যে মার্কেটকে গরিবদের জন্য হলেও প্রপার ফাংশনাল রাখতে হবে আরকি। ওদের জন্য যেতটুকু আমরা ইন্স্যুরেন্স ব্যবস্থা করতে পারি, যতটুকু আমরা লোনের ব্যবস্থা করতে পারি, যতটুকু আমরা রিস্ক ম্যানেজমেন্ট দিতে পারি, যতটুকু এডুকেশন দিতে পারি, সবকিছু গভর্নমেন্টের একটা, একটা করে আলাদা, আলাদা সেক্টর ধরে, ধরে করতে হবে। আর আমাদের একটা হিউমিলিটি রাখতে হবে যে না, ইটস অল অ্যাবাউট পেশেন্স। আমি ১ দিনে, ১ বছরে, ২ বছরে মেগা পরিকল্পনা নিয়ে সাথে, সাথে মানে সব দরিদ্রদেরকে মহা উন্নত করে ফেলবো, এরকম মনে করার কোনো কারণ নেই। এটা যারা করেছে তারা বোকামি করেছে এবং সামনে যদি কেউ করে সবার সামনে এসে যে আমি ১-২ বছরের মধ্যে সব উল্টায় ফেলবো, তাহলে এটা হচ্ছে যে তোমার পলিটিক্যাল বাঁকাওয়াজ আরকি। মানে এটার সাথে কোনো বাস্তবতার সম্পর্ক নেই। ইটস অল অ্যাবাউট টেকিং প্রপার পলিসি অ্যান্ড কিপ পেশেন্স যে না, আমরা একটা দেশকে উন্নত করতে চাই, ২০ বছর সময় নিব, ১০ বছর নিব। আমরা আস্তে, আস্তে এইভাবে, এইভাবে শুরু করব। আমরা একে এই হেল্প দিব, এই সোশ্যাল সেফটি নেট দিব, এই ট্রিটমেন্ট দিব, এই ফ্যাসিলিটিস দিব, এডুকেশন দিব, হেলথ দিব, নিউট্রিশন দিব, আস্তে, আস্তে দিব। একটু, একটু করে বাড়াবো। 10-20% করে এভরি ইয়ার বাড়াবো এবং দেখাবো যে আমরা ২০ বছর পরে এই লেভেলে পৌঁছায় গেছি। দ্যাটস আ ভেরি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ রাদার দ্যান যে আমি না ২ বছরের মধ্যে সব টাকা পয়সা দিয়ে সব মানে গরিব মানুষরা একদমই বিমানে তুলে ফেলবো আরকি। ইটস আমি ব্যাড আইডিয়া। ওখানেই শুরু করি। সেটা হ্যাঁ, হচ্ছে যে ধরেন আমেরিকার যে সেক্রেটারি অফ স্টেট যখন ও 1971 or 2 তে বাংলাদেশে আসছিল, হুম, সে যখন বলতেছিল যে বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস, যে হ্যাঁ, আপনি হচ্ছে এর মধ্যে যাই কিছু করেন, হ্যাঁ, আপনি হচ্ছে বাংলাদেশের উন্নতি কখনো হবে না। হুম, সিমিলারলি কম্বোডিয়া ইজ অলসো এ বাস্কেট কেস। হুম, কিন্তু ওই সময়ে তারা হচ্ছে আবার আরেকটা দেশ, আইভরি কোস্ট, তা সে কে বলছে এটা হচ্ছে মানে পোস্টার চাইল্ড, মানে এটা হচ্ছে খুবই তারা উন্নতি করে ভাষায় ফেলবে আর কি। কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে, পরবর্তীতে দেখা গেছে যে এই যে কান্ট্রিজ লাইক বাংলাদেশ এন্ড কম্বোডিয়া ডেভেলপড মাচ ফাস্টার, মাচ কুইকার অ্যান্ড মাচ মোর এফিসিয়েন্টলি দ্যান আদার কান্ট্রিজ দ্যাট দে থট গোয়িং টু উইন। সো এখান থেকে কি মানে কি অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে আমরা কি বুঝি যে কিভাবে কোন কান্ট্রি বা কোন ইকোনমিক কান্ট্রি ডেভেলপ করবে, বা এক্সপার্টরা কি আগে থেকে এটা বলতে পারে যে এই দেশ উন্নতি করবে এবং এই দেশ উন্নতি করবে না, I অ্যাকর্ডিং would টু say যে অথর? নিক্সন বা কিসিঞ্জার কোনো এক্সপার্ট না। দে আর লাইক পলিটিক্যাল পিপল অ্যান্ড দে পুট সাম পলিটিক্যাল রেটরিক। তাদের পছন্দ হয় না যে বাংলাদেশ স্বাধীন হবে ওই সময়। তারা তো একটা পক্ষ ছিল। তো যার কারণে তাদের তো একটা মানে জাস্টিফায়েবল হারার পরে যা করি আমরা আরকি। তুই শালা মরে যাবি মানে বেশি দিন বাঁচবি না। এটা অভিশাপ দেওয়া টাইপের কথা না। এগুলো হচ্ছে অভিশাপ দেওয়া টাইপের কথা আরকি। ওই টাইপের কথা। তারা মানে অলসো চিন্তা করছে যে এখানে যেহেতু ম্যাক্রো ইকোনমিক পলিসিস নাই, এখানে ইনস্টিটিউশন নাই, যেহেতু ইনস্টিটিউশন নাই তাহলে তারা হচ্ছে কখনো উন্নতি করবে না। ওই যে বলে কিন্তু না অ্যাকচুয়ালি দেখা গেছে যে ওর বিয়ে হবে ওই না। তো বিয়ে হইছে? তোর বাচ্চা হবে না। বাচ্চা বাচ্চা হইছে? হবে। বাচ্চা হলে তো
হয়তো বাচ্চা পড়াশোনা করে অসুস্থ হয়ে মন মইরা দিতে যাবে। পারবে না। হ্যাঁ, মানে হ্যাঁ। এরকম আরকি। ঠিক আছে। সো সো ওই কিছু যে জায়গায় ব্যাপারটা সেটা সমস্যা। হচ্ছে যে আমরা যে এরকম মনে করি যে আচ্ছা। যারা ইকোনমিস্ট এবং যারা হচ্ছে এরকম ওয়েল এডুকেটেড এবং তারা হচ্ছে এই টাইপের একটা কমেন্ট করতেছে অ্যান্ড উই গো উইথ দ্যাট ইনটিউশন। সো এই যে আইডিওলজি ড্রিভেন পলিসি যে তারা হচ্ছে তাদের আইডিওলজি থেকে নেয়, হুম, দ্যাটস ওয়াই দেয়ার পলিসিস ফেল ইভেন দো দোজ পলিসিস মাইট বি গুড। হুম। সো দিস ইজ আইডিওলজিস থিংস লাইক দ্যাট। আমি একটা কোয়েশ্চেন করে আজকে, তো আমরা শেষের দিকে চলে আসতেছি, আমার একটা জিনিসকে আমি অ্যাড্রেস করতে খুবই ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখছি যে সেই ফেসবুকের মধ্যে লেখা গরিবদের বাসায় হচ্ছে টিভি আর বড়লোকদের বাসায় হচ্ছে লাইব্রেরি। হুম। মানে হচ্ছে বড় লোকেরা বই পড়তেছে আর গরিবরা হচ্ছে গিয়ে টিভি দেখতেছে। মানে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি বুঝায় যে, মানে বুঝায় বলতেছে যে ওই পোস্টের মেইন পারপাসটা ছিল কি যে যাদের গরিবদের বাসায় ২ টাই আছে পার্সন তাহলে কি হবে? যে ওইটা দিয়ে যেটা অ্যাকচুয়ালি তারা বুঝাতে চায় যে গরিবরা পার্সোনাল রেসপন্সিবিলিটি নেয় না। হুম, গরিবরা হচ্ছে যখন তাদের কাছে টাকা থাকে তারা হচ্ছে বই কেনার চেয়ে তারা গিয়ে কিনে হচ্ছে টিভি। এর ফলে তারা নিজেরা সারাদিন টিভির মধ্যে থাকে, এই কারণে তারা উন্নতি করে না। মানে আমি এই বই পড়ছি এবং এই যত ইকোনমিক্সের বই পড়ার পরে একটা জিনিস পারফেক্টলি রিয়েলাইজেশন আসছে যে দিস স্টেটমেন্ট যে গরিবরা রেসপন্সিবিলিটি নেয় না পার্সোনালি হুম, ইজ হুম। অ্যাবসলিউটলি রং। না এগুলো তো এবং মানে ট্রুথ ইজ ক্যান নট বি ফার্দার দেন দিস, যে এখানের মধ্যে বলে দিচ্ছে যে যখনই আমরা একটা বড় লোকের কথা চিন্তা করি বা রিচ পার্সন এবং যখনই আমরা একটা গরিবের কথা চিন্তা করি, আমরা প্রথম আইডিয়াটা ধরে নিই আমেরিকাতে এবং প্রত্যেকটা জায়গায় যে যে গরিব সে গরিব হয়েছে কারণ সে পার্সোনালি রেসপন্সিবিলিটি নেয় নাই, সে গরিব কারণ সে এডুকেশন করে মানে পড়াশোনা করে নাই, সে গরিব কারণ হচ্ছে সে লাইফে ব্যাড ডিসিশন নিছে। আর যে রিচ সে হচ্ছে একেবারে সবসময় ডিসিপ্লিন ছিল, সে সবসময় হচ্ছে ভালো কাজ করে এবং এখনো ভালো কাজ করতেছে, লাইব্রেরিতে বই পড়ে, এই কারণে আর কি তারা উন্নতি করে। মানে এই যে একটা আইডিয়া যে এই যে যে গরিবরা সবসময় ইরেসপন্সিবল এবং হচ্ছে বড় লোকেরা সবসময় জ্ঞানী এবং বড় লোকেরা তাদের ডিসিপ্লিনের কারণে উন্নত হয়েছে, দ্যাট ইজ রং। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে ওই পিকচারটার মধ্যে যেটা আপনি দেখতেছেন যে গরিবরা টিভি দেখে আর বড় লোকেরা বই পড়ে, মানুষ এইটা চিন্তা করে না যে বড় লোকের বাসায়ও টিভি আছে, তাদের অপশন আছে টিভিও রাখার, তাদের অপশন আছে বই রাখার। এখন তারা টিভি দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে, এই কারণে গিয়ে বই পড়তেছে কিনা আমরা কিন্তু এটা চেক করি না, আমরা খালি চেক করি বড় লোকেরা বই পড়তেছে। সো এই যে আইডিয়াটা, যেমন আমি যদি বড় লোকের কথা চিন্তা করি, রিচ পার্সন, যে তারা সবসময় ভালো পানি পান করে, মানে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার খায়, এটা কি বড় লোকের ইচ্ছা করে খায়? আপনি যে এক্সাম্পলটা দিলেন যে তাদের ওয়াটার অলরেডি ক্লোরিনেটেড, অলরেডি পিওর, এবং তাদের বাসায় ট্যাপ আকারে চলে যায়, কারণ তার যে এলাকায় থাকে সেই জায়গার ভিতরে ওয়াটার সাপ্লাই আছে। গরিবদের জন্য কি করতে হয়, তাদেরকে প্রথমে ক্লোরিনটা কিনতে হয়, অথবা যদি গভর্নমেন্ট ফ্রিতেও দেয় তারা ওখান থেকে কালেক্ট করতে হয়, কালেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে ওয়াটার কালেক্ট করতে হয়, কালেক্ট করে তারপরে দুইটাকে একটা পারফেক্ট মিশ্রণে মিক্সড করে পানিটাকে পিওর করে তারপরে তার খাইতে হয়। সো এই যে একটা সিম্পল কাজ পানি খাওয়াটা, এর জন্য গরিবদের কি পরিমাণ কাজ করতে হয়, আর বড় লোকেরা জাস্ট খালি ট্যাপ ওপেন করে খায়া ফেলে। সেকেন্ড এক্সাম্পল, গরিব লোকেরা যখন হচ্ছে সেভিংস করে না, কারণ হচ্ছে তারা টাকা পাইলে তারা হচ্ছে গিয়ে একেবারে নষ্ট করে ফেলে, আর বড় লোকেরা সেভিংস করে, এই কারণে তারা হচ্ছে রিটায়ারমেন্টে আনন্দ করে। কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে এই যে রিটায়ারমেন্ট সেভিংসটা, এটা কিন্তু প্ল্যান করা, প্রভিডেন্ট ফান্ডে যে টাকা কাটবে 10% করে, এগুলো কিন্তু হচ্ছে মানে কোম্পানির পলিসি। সো যারা রিচ তাদেরকে এই প্রসেসের মাধ্যমে যেতে হয় এবং তারা তাদের জন্য সবকিছু ওয়েল স্ট্রাকচার্ড অলরেডি, যেটা নিয়ে তাদের চিন্তা করতে হয় না, মানে তাদেরকে উইল পাওয়ার নষ্ট করতে হয় না যে আমি সেভিংস করবো কি করবো না, কারণ সেভিংস ইজ অটোমেটেড। কিন্তু গরিবদেরকে প্রথমে চিন্তা করতে হয় যে এই টাকাটাকেই আমি মানে একটা কারেন্ট ইম্পর্টেন্ট কাজে ইউজ না করে এই টাকাটাকে আমাকে ফিউচারের জন্য আমি রাখবো, এবং ওই সময় যদি ফিউচারে আমার কোনো কিছু দরকার হয় তখন খরচ করবো। এই যে একটা ডিসিশন, স্যাক্রিফাইসিং অফ কারেন্ট ইন্টারেস্ট এবং উইদাউট এনি প্রপার ইনসেন্টিভ, যে ফিউচার কি হবে তারা জানেও না, কি হচ্ছে মানে এত যে গরিবদের জন্য রেসপন্সিবিলিটি, গরিবদের জন্য এত রুলস, গরিবদের জন্য এত রেগুলেশন। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, ট্যাক্স ইজ এভরিওয়ার, আপনাকে অনেক বেশি বেশি ট্যাক্স দিতে হবে, বড় লোকেদেরকে ট্যাক্স দিতে হবে, তারা মানে তাদের অ্যাভারেজ ট্যাক্স লেস দেন 1 or 2%, যারা ইনকাম করে মোর দেন $1,000,000। আর আমাদের জন্য যারা ট্যাক্স দেয় তাদের আমাদের ট্যাক্স রেট ক্লোজ টু 40-50%। কারণ হচ্ছে আমাদেরকে ওই মানে আমাদের ওই তো প্রসেস নাই, আমার তো লয়ার নাই যে গিয়া হচ্ছে আইআরএস এর সাথে ফাইট করবে যে এই লোকের ইনকাম এত টাকা, এই লোকের ইনকাম এত টাকা। কিন্তু বড় লোকেদের এইসব লয়ার আছে, তাদের অ্যাডভাইজার আছে, তারা হচ্ছে তাদেরকে ট্যাক্স সম্পর্কে অ্যাডভাইস দেয়, যে কারণে তারা ট্যাক্স সেভিং করতে পারে। সো
এই যে আইডিয়াটা চলে আসে যে গরিবরা ইরেসপন্সিবল, বড় লোকেরা রেসপন্সিবল, দ্যাটস ওয়াই দেয়ার ইজ দ্য ডিফারেন্স, দ্যাটস অ্যাবসলিউটলি রং। গরিবদেরকে এত বেশি জিনিস নিয়ে চিন্তা করতে হয় যে তাদের এই যে ছোটোখাটো জিনিস, মানে এই যে সেভিংস করা, বা মানে ভালো পানি খাওয়া, তারপর হচ্ছে নিউট্রিশাস ফুড খাওয়া, তারপর হচ্ছে বাচ্চাদেরকে এডুকেশন করানো, এগুলো যেগুলো করলে ফিউচারে সে বেনিফিট পাবে, এখন পাবে না, এগুলো গরিবদেরকে দিয়ে করানো ডিফিকাল্ট। ইভেন দ্যাট উড বি ডিফিকাল্ট ইভেন ইফ উই ওয়ান্ট টু ডু ইট ফর রিচ পিপল, এডুকেটেড পিপল। কারণ এই যে উইল পাওয়ারটা আনা, নিজেকে ইমপ্রুভ করা, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। সো দিস ইজ দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু হাইলাইট রিয়েলি রিয়েলি মাচ। এবং এই বইয়ের যে প্রত্যেকটা কথা, যে আপনার কি কোনো একটা সোশ্যাল রেভলিউশন লাগবে যে আপনার এই প্রপার্টি ঠিক করার জন্য? না, আপনার কোনো সোশ্যাল রেভলিউশন লাগবে না। সিম্পল এক্সাম্পল দেখেন, কেনিয়ার মধ্যে বাচ্চাদের, কেনিয়ার লোকজন যারা আছে তাদের প্রোডাক্টিভিটি কম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করছে, কেনিয়ার যারা বাচ্চাদেরকে হচ্ছে ডিওয়ার্মিং মেডিসিন খাওয়াচ্ছে আর কি। সো এই ডিওয়ার্মিং মেডিসিন খাওয়াইতে গিয়ে কি হয়েছে, তাদের প্রতিদিন যেটা হচ্ছে যে মানে কস্ট পার চাইল্ড হচ্ছে $1.36। এই যে $1.36 খরচ প্রতিদিন না, করে আপনি যে প্রতি বাচ্চাদেরকে বছর বা আমি মাসে আর কি। ডিওয়ার্মিং খাওয়াইলাম, বা বাচ্চাদেরকে, তারা ভবিষ্যতে তাদের যে পিআর ইনকাম 20% বেড়ে যায়। হুম। তো এই যে 1.36 ইজ গিভিং রিটার্ন বাই লাইক সিগনিফিক্যান্টলি ইন দ্য ফিউচার পিরিয়ড, হুম। এই জিনিসগুলো তো বুঝাইতে হয়, মানে গরিবদেরকে তাকে বুঝতে হয়, তারপরে তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হয়। সো এই যে বড় বড় ইম্প্যাক্টগুলো আছে, আমরা ওইরকম বড় বড়, এক কথায় গরিবরা খারাপ, এই কারণে তাদেরকে বের করে দেওয়া উচিত, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া উচিত, তাদেরকে জেলে ভরে দেওয়া উচিত, তারা হোমলেস কারণ হচ্ছে দে আর রিয়েলি ব্যাড ইন দেয়ার লাইফ। দিস ইজ অ্যাবসলিউটলি বুলশিট। এবং এই বইয়ের মধ্যে এই জিনিসগুলোকে এক্সাম্পল আকারে মানে প্রুফ করা হয়েছে যে গরিবদের যথেষ্ট পরিমাণে তারা দে হ্যাভ দেয়ার ট্যালেন্ট, দে হ্যাভ দেয়ার কনটেক্সট টু মানে আপনি যদি এক্সপ্লেন করেন গরিবদের চয়েস, দে হ্যাভ এনাফ থিংস টু এক্সপ্লেন দেমসেলস। সো উইথ দ্যাট আই উড কনক্লুড মাই পার্ট। ভাই, আপনি যদি কিছু বলতে চান। না, থ্যাংক ইউ। আমরা খুবই ভালো একটা ঋদ্ধ আলোচনা করলাম। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 4টা পর্বে আমাদের আলোচনা হয়েছে, এবং পুর ইকোনমিক্স একটা খুবই চমৎকার বই। আমরা অর্থনীতি বা মানুষের অর্থনীতি বলতে যেটা বোঝায়, বা আমরা যারা তৃতীয় বিশ্বে বাস করি, তৃতীয় বিশ্বের মানুষের সত্যিকার অর্থে মানুষের অর্থনৈতিক কী প্রয়োজন রয়েছে এবং সেটা কিভাবে আমরা কমব্যাট করতে পারি দরিদ্রতার সাথে, ভবিষ্যৎ আমাদের কেমন হতে পারে, এবং আমাদের এই মোডাস অপারেন্ডি টু কমব্যাট পোভার্টি, এটা কেমন হতে পারে, এইটার একটা ওয়ে আউট আমরা এই বইতে দেখলাম। তো আমি অনুরোধ করব, আমাদের যারা নিয়মিত আলোচনা শুনেন তারা কষ্ট করে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দেন, অথবা আমাদের যে আলোচনাটা হয় এই আলোচনায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো দিয়ে দেন, অথবা আপনাদের পছন্দের মানুষের সাথে আমাদের এই লিঙ্কটা শেয়ার করেন, আমাদের আলোচনাটা আরও বেশি ভালো হবে বলে আমরা মনে করছি। এবং কোন কোন জায়গায় আপনাদের মতো করে আমরা ইমপ্রুভ করতে পারি সে ব্যাপারেও সাজেশন আপনারা দিতে পারেন। তো আমি চাইবো যে শাকিল, তুমি প্রত্যেকটা এপিসোডে এই ইয়েতে সাবস্ক্রাইব চেয়ে একটা স্টিকার দিয়ে দিবে, তাহলে হয় কি মানুষের একটু মনে থাকবে যে দে নিড টু সাবস্ক্রাইব অলসো। আদারওয়াইজ তারা দেখে হয়তো বা চলে যায়। আমাদের ভালো ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইবটা অতটা ভালো হয় না আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, খুবই ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ শাকিল। ধন্যবাদ ভাই। এই যে আপনার রাতে জেগে জেগে এত কষ্ট করে আমার সাথে বই নিয়ে কথা বলতেছে। সো ইয়েস এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব if you are watching. So we will see you next week. Thank you so much. আল্লাহ হাফেজ।